নমস্কার, আমি আশিস ভট্টাচার্য, ফুচকাবাজের পিতা। আজকের আমার সাথে বসে রয়েছে সুমন দে। না মানে ঘাবড়ানো বা ভয় পাওয়ার নয়, এই সুমন দে আলাদাই হচ্ছে আমাদের ভন্ডুল। তো আমি ভন্ডুলের থেকেই জানিয়ে দেবো আপনাদের ভন্ডুল কে। এই ভন্ডুল ভন্ডুল এটা তোমার মুখেই। প্রথমত আমি একটু একটু কারেকশান, সেটা হচ্ছে হ্যাঁ। এটা ভুন্ডুল। ভন্ডুল। ভন্ডুলটা হচ্ছে একদম পাতি বাংলায় ডিস্ট্রয়ার, মানে ডিস্ট্রয়ার না, ভন্ডুল মানে ব্লান্ডার করে যে। হ্যাঁ, ভন্ডুল মানে ব্লান্ডার, আর ভুন্ডুল মানে যে করে সেটা বলা যেতে পারে। তো আমি কাইন্ড অফ করি। তো আমি ন্যাচারালি অন্য দিকে জিনিসপত্রগুলোকে নিয়ে ব্লান্ডার করি। তো আমি বাই প্রফেশন মিউজিশিয়ান, আর হঠাৎ করে কবি হয়ে গেছি, সেটা সোশ্যাল মিডিয়ার দৌলতে। মানে লোকে নিয়েছে আর কি। আমি লিখতাম ওই আর কি, হঠাৎ করে হয়ে গেছে। তা আমি জানতাম নাম ভন্ডুল, আমি ভুন্ডুল জানতাম না। 2 বছর ধরে ভন্ডুল বলি ডাকছি, কোনো কারেকশানও করনি। আজকের পডকাস্টে বসছি, কারেকশান করালো। অনেকজন দেখবেন, আমি পার্সোনালি অসুবিধা নেই। ছোটোবেলা থেকেই কি মিউজিক নিয়ে ইচ্ছে ছিল? হ্যাঁ, ছোটোবেলা থেকে আমি একটু মাথা খারাপ ছিল আমার। মানে মাথা খারাপ বলতে একটু এক্সট্রাই জিনিসপত্র ভুলভাল করতাম। মানে খাট, আলমারি, বিছানা যা পেতাম বাজাতাম। মানে ওরকম কোনো বাদ বিচার ছিল না, যা হাতের কাছে আছে বাজাচ্ছি। তা ক্লাস 3-তে আমি একবার বলেছিলাম, নিজেই বলেছিলাম যে আমি তবলা শিখবো। তা ওই বাড়িতে যা হয়, পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট। তো 3-তে হবে না, ক্লাস 5 হোক, 5-এ হলো না, 8 হোক, 8-এ হলো না, মাধ্যমিক দিলে হবে। তো মাধ্যমিক দেওয়ার পর যখন 11-এ উঠলাম, দেখলাম যে বাড়িতে বলে আর হবে না, সোজা আমি চলে গেছিলাম ড্রাম শিখতে। তখন একটা দাদা, তখন আমাদের নতুন একটা পাড়াতেই একটা ব্যান্ড দেখেছিলাম, হেভি। তখন তখন 2009, 8-9। তো তখন আমি চলে গেছি সোজা দাদাটাকে নিয়ে ড্রাম শিখবো। তো তখন থেকেই শুরু আর কি। 2009 সাল হচ্ছে আমার হাতে করি শেখা। আর এমনি তো তারপর মানে যখন শিখতে গেলে কাকিমার প্রতিক্রিয়া শুনে? আমার পরিবার হচ্ছে হতদরিদ্র পরিবার বলা যায় যাকে। মানে সেখানে কি হতো, ছোটোবেলাটা আমার খুব ল্যাভিশ ছিল। তার কারণ আমি আমি বড়ই হয়েছি জেঠিমার কাছে, বাবা মার কাছে বড় হইনি। আর জেঠিমার কাছে বড় হওয়াতে জেঠিমার প্রচণ্ড আদরের, আমি ছোটো ছেলের মতোই। জেঠিমার একটা, মানে আমার জ্যাঠতো দাদা আছে, এবার সেই জেঠিমার ছোটো ছেলে হওয়ার দরুন মানে সব যা কিছু হাত বাড়ালেই যা চাইছি তাই চলে আসতো। খেলনা, কোল্ড ড্রিঙ্কস, আর প্রচুর আমি কোল্ড ড্রিঙ্কস ম্যাগি খেয়ে ছোটোবেলায় আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়। সেইটাতে আমার 75খানা স্টোন বেরোয়, টু ডিফিকাল্ট। মানে ওটা নিয়ে আবার স্টাডি করার জন্য ডাক্তাররা রেখে দিয়েছিল যে এতগুলো একটা বাচ্চার হতে পারে, কিন্তু হয়েছিল বেসিক্যালি কোল্ড ড্রিঙ্কসের দৌলতে। তারপরে মানে হসপিটাল যখন আমার অপারেশন হলো, সেখানে এমন এমন খেলনা জেঠিমা আমাকে এনে দিত, আদনান স্বামী নাচছে। আর তখন 2000 সাল, লোকে দেখে হেভি মজা, নার্সগুলোই দেখে মজা পাচ্ছে। তারপর একটা রেডিও কন্ট্রোল বাইক, মানে সে এলাহি ব্যাপার। তারপর আমি একটা প্লেন চেয়েছিলাম, সে প্লেন অবধি আর পৌঁছানো হয়নি। তারপরে ল্যান্ড করে গেছে, ফ্যামিলি ডাউনফল হয়েছে। তা আমি ছোটোবেলায় বড়লোক ছিলাম, তারপর এখন বড়লোক হওয়ার চেষ্টা করছি, তারপর গরিব হয়ে গেছি হঠাৎ করে। ওই হতদরিদ্র পরিবারে যা হয় আর কি, তখন পয়সা কড়ি নেই, যখন তখন কি করা যাবে। আমি গেলাম ক্লাস করতে, আমার ভাগ্য ভালো, আমি একটা দুর্দান্ত টিচার পেয়েছিলাম। মানে সেই টিচারটা আর যাই হোক না কেন, সে আমাকে মানে ক্লাসটা দেওয়ার সময় টাকার কথাটা ভাবতো না। তাকে আমি 3 বছর মাইনে দিইনি। সে জানতো, আমার পরিবার সম্পর্কে জানতো, কিন্তু সে যেটা দেখতো সেটা হচ্ছে আমি কোনো ক্লাস মিস করতাম না। 15ই আগস্ট, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, 25 ডিসেম্বর চলে যেতাম। রোববার মানেই আমি উপস্থিত, আর ক্লাস তুলে নো ফেল। তো ওইটার জন্যই কনস্ট্যান্ট ওই ক্লাস দিয়ে যাওয়া। তারপরে একসাথে পুরো মাইনেটা দিয়েছিলাম, একসাথে পুরো মাইনে দিয়েছিলাম। তখন বলেছিল তুই আমার মরুভূমিতে কোকাকোলা স্টল লাগিয়ে দিয়েছিস। এরকমই স্যার আমার ছিল আর কি। দীপদা আমাদের কাছাকাছি থাকে, মানে আমাদের লোকাল। তারপর দীপদা আর কন্টিনিউ করেনি বাজনাটা। হ্যাঁ, না চশমা, না চশমা, এখন আর্কিটেক্ট বেসিক্যালি। আর মানে ফার্স্ট যখন আমি একটু এই ব্যাপারটা একটু ডিপলি জানতে চাইছি, মানে একটু বাড়ির প্রতিক্রিয়াটা কীরকম হলো যে এত বছর ধরে বারণ করার পরেও সে আলটিমেটলি? না, বারণ করেনি কেউ আমাকে। বেসিক্যালি ছোটোবেলা থেকে আমি কৌটো বাজাতাম, আমার দিদি গান করতো আমার সাথে, আর ওর হেভি গলা ছিল। তারপর আস্তে আস্তে নষ্ট হয়, প্র্যাকটিস না করে, রেওয়াজ না করে। আমার একটা আফসোস যে আমি যদি ক্লাস 3-তে তবলাটা ধরতে পারতাম, তাহলে হয়তো আরেকটু আগে এই পডকাস্টটা হতো, আর কিছু বছর আগে। অসুবিধা নেই,
মানে হ্যাঁ, মানে মিউজিকটা আমার খুব মানে আমি জানতাম আমাদের পরিবারে কেউ একজন বাঁশি বাজাতো, আমার ঠাকুরদা কি ঠাকুরদার বাবা কি ঠাম্মার বাবা কেউ একজন হবে, আমাদের পরিবারেই ছিল। তো ওই মিউজিক আর কেউ করেনি তারপর থেকে, বাবাও করতে পারতো, বাবার মধ্যেও ছিল, বাবা হেভি গান গাইতে শুনেছি, গাইতে শুনিনি কোনো দিন। মা কবিতা টবিতা লিখতো, এই সমস্তই জেনেছি পরে, মানে আমি এগুলো জানতাম না, ছোটোবেলা কোনো আইডিয়াই ছিল না কে কী করে বাড়িতে। তো এইটা একটা মানে বাধা কেউ দেয়নি কখনো, বাড়িতে সাপোর্ট ফুল অন ছিল, পয়সা ছিল না। পয়সা থাকলে আমি হয়তো শেখার পর যেটা হয় একটা ড্রামার, আমি ড্রামস দিয়ে শুরু করেছি, তো ড্রামসের একটা বড় সমস্যা হচ্ছে ড্রামস বাজাতে গেলে আশপাশের পাড়া প্রতিবেশী তাড়িয়ে দেবে বাড়ি থেকে, এটা যে কোনো ড্রামারের চিরকালীন সমস্যা। ড্রামস শিখতে চাওয়া মানে ও একটা বিশাল দক্ষযোগ্য, তার মধ্যে ড্রামসের দাম একটা, আমার তো আমি যখন প্রথম ঢুকেছি স্যারের কাছে, স্যার বলছে ড্রামস কিনতে হবে। আমি বললাম প্রথম ড্রাম কিট কিনতে হবে, তো ড্রাম কিটের দাম শুরু হচ্ছে 24,000 টাকা থেকে, অ্যাটলিস্ট 24-25,000 টাকা। আমার মাথায় হাত, আমি বলছি নেই, পয়সা নেই, ড্রাম শেখা বন্ধ। তো সেটা বন্ধ করিনি, তখন ভেবেছিলাম যে না, শুরু করেছি যখন এটাকে কন্টিনিউ করব, কারণ এরকম টুকটাক অনেক কিছুই শুরু করে কন্টিনিউ করিনি। তখনই ভেবেছিলাম যে না, করতেই হবে। করে তখন স্যারের ওখানে গিয়ে ক্লাস শুরুর আগে আর পরে মিনিট 15-আধ ঘন্টা এরম বাজানো, আর বাড়িতে বিছানা বালিশ আর মেজে, ওই ছিল আমার ইনস্ট্রুমেন্ট তখন। ড্রামস যেহেতু ওটাকে তো আমার ছড়িয়ে বাজাতে হবে, তো আমি ছোটো জায়গায় করতে পারবো না, ওটা বালিশ বিছানা নিজের মতো ড্রামস বানিয়ে ওটা করতাম। ওটা তখন ওই বালিশ ফাটাইনি, বিছানার তোষক ফাটিয়েছি, এবার মেঝেতে মেরে মেরে পায়ে ব্যথা হয়েছে, তো এইগুলো আনুষাঙ্গিকভাবে এসছে, কিন্তু বাড়িতে চাপ হয়নি। তারপর ড্রামসটা আমার জেঠিমা কিনে দেয় একটা সার্টেন টাইম পর, যখন দেখে যে আমি সিরিয়াসলি বাজাচ্ছি। তখন কোন ক্লাস? তখন ক্লাস না, তখন কলেজ, ক্লাস 11-এ আমি শুরু করেছি। তারপর বছর 3 হওয়ার পর আমি একটা ব্যান্ডে বাজাচ্ছি তখন, হেভেন স্টিয়ার বলে আমাদের এখানে, ওই এক পিস ব্যান্ড, যে ব্যান্ডটা অরিজিনাল মিউজিক করার সাহস দেখিয়েছিল। আর ওটার পরে আবার অনেকগুলো ব্যান্ড তারপর শুরু হয়েছিল, অটোমেটিক্যালি হয়েছিল আমাদের থেকে ইন্সপায়ার। আমরা দুখানা কম্পিটিশান অ্যাটেন্ড করেছিলাম, একটা ফার্স্ট একটা সেকেন্ড। এবার আমি জানতাম পোটেনশিয়াল ছিল ব্যান্ডটার, কিন্তু আমি যতটা বিশ্বাস করেছিলাম ব্যান্ডটাকে, বাকিরা কতটা করে উঠতে পারেনি। তাই তারা আস্তে আস্তে নিজেদের পথ দেখে বেরিয়ে গেছে, আমি তো মিউজিকই করব, তাই মিউজিক পথেই চলছি এখনও পর্যন্ত। আর ওই সময়টাতে তখন ড্রামসটা আসে, ড্রামসটাকে আমি নিজের বাড়িতে রাখতে পারতাম না, কারণ আমার বাড়িতে অত জায়গা ছিল না। তো আমাদের যে গিটারিস্ট দাদা, তার বাড়িতে থাকতো, কিছু সময় তার বাড়িতে ছিল, তার বাড়ি গিয়ে বাজানো হতো, তার বাড়ি গিয়ে বাজানো, তার বাড়ি গিয়ে প্র্যাকটিস করছি, তার বাড়ির পাশের লোক তাকে গাল দিচ্ছে, এরকম হচ্ছে আর কি। আমরা রিহার্সাল করছি যখন ফাটিয়ে, তখন হেভি সে লোকে শুনছে, ভাল লাগছে, কিন্তু গাল তো দিতে হবে, কেননা জোরে আওয়াজ হচ্ছে। তার মধ্যে এইসব হওয়ার পর একটা সার্টেন টাইমে আমি বাড়িতে নিয়ে আসি ড্রামসটাকে, তো খুবই একটা ছোট্ট জায়গার মধ্যে ক্লামজি করা হয়েছিল। আমার বাড়িতে যেটা হয়েছিল যে আমি যে সময় বাড়িতে ড্রামসটা এনেছিলাম, তারপর থেকে পাড়ার লোক খুব একটা ঝামেলা করেনি, কেননা তাদের শুনতে ভালো লাগতো। না বাজালে বলতো আজকে বাজালি না, কী ব্যাপার। তখন মোটামুটি তখন আমি আয়ত্ত করেছি যতটা, তাতে বাজলে বাজনা মনে হচ্ছে, আওয়াজ মনে হচ্ছে না। তখন পাশের বাড়িতে একটা লোক ছিল, ও থাকে ওরকম, ওকে আমি ইগনোর করতাম। না, এটাও তো মানে একজন আর্টিস্ট হিসাবে পাওয়া, মানে যেই বাড়িতে আশপাশ থেকে বলছে আরে ভাই কী করছিস, সারাদিন শান্তিতে থাকতে দিবি না, তারাই যদি যখন একদিন এসে বলছে কী রে আজ বাজালি না, তো এটা তো এটা অবশ্যই প্রাপ্য। ওই সময়টা ভালো লেগেছিল, বা কিন্তু তার বাড়িটা একটু দূরে ছিল, পাশের বাড়ির লোকটা কোনো দিনই বলেনি। মানে তার মানে যতটা বুঝছি আমি, মানে 11 থেকে হাতে খড়ি, কলেজে জেঠিমা ড্রামস দেয় ফার্স্ট, সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারই হবে আই হোপ। তারপরেই ব্যান্ড শুরু হয়, এবং ব্যান্ডও যথেষ্ট ভালোই ছিল, বাট ইভেনচুয়ালি আর না ওই তারা কন্টিনিউ করে উঠতে পারে না, ওই ব্যান্ডটার কন্টিনিউ হয়নি। তারপর ওটার পর এবার ওই ব্যান্ডটা যখন হচ্ছিল না, তা আমি তখন হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে একদিন, আমি রলিউড বলে একটা ব্যান্ড, এবার সে রলিউড একটা রক অ্যান্ড বলিউড ফিউশন গোছের একটা ব্যান্ড ছিল। তো আমি সেটাতে যখন গেছি, তারপর থেকে ওরা মোটামুটি শিওর হয়ে গেছে যে আমি আসবো। এবার আমি খুবই হার্ডওয়ার্কিং ছিলাম, এখন জানি না কতটা আছি। তখন মধ্যমগ্রাম যেতাম রিহার্সাল করতে, আর প্রায় ঘন ঘনই যেতাম, আর পিঠে সিম্বলস থাকতো, ব্যাগ থাকতো, মানে 2-3টে ব্যাগ, ওই নিয়েই কবিতা লেখা আছে আমার আবার, যে আমি ওই সময় কি ফিল করছি যাওয়া আসায়, কি হচ্ছে ভেতরে, যদি অসুবিধা না ওই তো হ্যাঁ। ওই সময় যেটা আছে সেটা হচ্ছে
একটু লাইন মনে পড়ছে দুটো, যেটা হচ্ছে বুকে পিঠে বোঝা শিরদাঁড়া সোজা ক্লান্তির খোঁচা, ক্লান্তি খোঁচায় অচিরেই আমি দ্রুতগামী সফর রচাই, গোধূলির রং খুঁটে খুঁটে খাই, কারশেড লোটে কাটাঘুরি তাই খেলে যাই খেলা ক্ষতিরেই। মানে এটা তখন আমি মেট্রো করে যাচ্ছিলাম, কারশেডের ওপর দেখছি একটা কাটা ঘুড়ি পড়ছে, তো ওটা পরে জুড়ে দিয়েছিলাম। তার আগে বুকে পিঠে বোঝা মানে ব্যাগ সামনে পিছনে, বুকে পিঠে বোঝা ক্লান্তি কী জানা কী বললাম আবার ভুলে গেলাম। হ্যাঁ ওই ভুলে গেলাম, আবার ভুলে গেছি, সিরিয়াসলি ভুলে মনে হচ্ছে না। হ্যাঁ বুকে পিঠে বোঝা শিরদাঁড়া সোজা ক্লান্তি খোঁচায় অচিরেই আমি দ্রুতগামী সফর রচাই, গোধূলির রং খুঁটে খুঁটে খাই, কারশেড লোটে কাটাঘুরি তাই খেলে যাই খেলা ক্ষতিরেই। এবার এই কবিতাটাকে আমি পরে একটা বিশাল বড় একটা কবিতা বানিয়েছি, সেটা আমার মনে নেই। সেটা মনে নেই? অসম্ভব, ওটাতে এমন শব্দ আমারই লেখা। মানে লেখাটাও জানো না কোথায়? না লেখাটা আছে কিন্তু মুখস্থ নেই, মানে মালটা এতটাই আমি ওটাতে জটিল করেছি জিনিসটাকে, ওই সব শব্দগুলোকে ইচ্ছা করে নিয়ে জটিল করেছি। ওটা মনে নেই, মুখস্থ নেই, ওটা ছাড়বো, পরে করবো একদিন, রিলিজ করবো। বন্ডুল খুব ভালো কবিতাও বলে, ওর ফেসবুক পেজ ইউটিউব পেজের আমি লিঙ্ক দেবো, যারা আগ্রহী, এবং আমি অবশ্যই রেকমেন্ড করবো, অবশ্যই গিয়ে শুনুন। খুব গুণী মানুষ, এবং আমরাও সৌভাগ্যবান এরকম একজন গুণী মানুষকে পাশে পেয়ে, এবং বিনয়ী মানুষ। তা এই ইভেনচুয়ালি দুটো ব্যান্ড সেভাবে কন্টিনিউ হলো না সাকসেস দেখার পরেও। না রলিউডটা হচ্ছিল, রলিউড নিয়ে খুব ভালো কাজ হচ্ছিলো অ্যাকচুয়ালি। ওই এজটা একটা অদ্ভুত সময়, মানে আমিও বুঝতে পারি আমি এখন সেই এজটায়, আমি যখন রলিউড করছি তখন বাকি মেম্বার্সরা, এখন আমার 31, তো বাকি মেম্বার্সদের তখন ওরকম 30-31-এর কাছাকাছি বয়স। আমি আর বেসিস্টই ছোটো ছিলাম, বেসিস্ট আমার থেকে 2 বছরের বড়ো ছিল, আমার তখন 22 বছর বয়স। আচ্ছা। তো ও আমার 22 ও 24, কিন্তু সবাইকে আমি দাদা বলতাম এক ধার থেকে। সেই যে তখন যে সিঙ্গার, সে এখন ফেমাস, এই কাছের মানুষ, তারপর এই কি হলো রিসেন্টলি দেবদাস সিনেমাটা, খাদান, এগুলো সব মিউজিক ডাইরেক্টর যে নীলান চ্যাটার্জি। আচ্ছা। নীলদাই আমাদের তখন ভোকালিস্ট ছিল, আচ্ছা। আর মৈনাকদা গিটারিস্ট ছিল, জয়দার কিবোর্ড, আর রিজুদা বেস। ভালো লাইন আপ ছিল, খুব ভালো, মানে ওই লাইন আপটা খুবই ভালো লাইন আপ ছিল। তারপর ওই লাইন আপটা ভাঙে না, ওই লাইন আপটা আস্তে আস্তে নীলদাও প্রফেশনাল, নীলদার দিকে চলে আসে, নীলদা আরজে, তখন থেকেই আরজে, তখন নীলদা ছিল পাওয়ার এফএমে, তারপর রেড এফএম জয়েন করে, তারপরে আস্তে আস্তে মিউজিক ডাইরেকশানে ঢোকে। আর তারপর আর বাকিরা ওইদিকে, মৈনাকদা এখনও মিউজিশিয়ান, মৈনাকদার সাথে এখনও কাজ হয় আমার, গিটারিস্ট, দারুণ গিটারিস্ট, কলকাতার ওয়ান অফ দ্য ফাইনেস্ট গিটারিস্ট মৈনাকদা। আর রিজুদার সাথেও টুকটাক কাজ হয়। নীলা মানে নীল দত্ত বলছো? না নীলায়ন চ্যাটার্জি, ওই নীলায়ন চ্যাটার্জি হচ্ছে ওই ইয়েতেও, ওগুলো দেখলেই পাওয়া যাবে। এই ওটা রলিউডটা হওয়ার পর, রলিউডের শেষের দিকে আরেকটা ব্যান্ড হয়, যে ব্যান্ডটাও খুব ভালো ব্যান্ড ছিল, সেটা হচ্ছে স্টেয়ারওয়ে। বাকি সবাই সেম ছিল, কিন্তু একটা ইংলিশ ভোকালিস্ট ছিল লালটুদা বলে, সে মারাত্মক গাইতো। ব্রায়ান অ্যাডামস শুনলে মনে হবে ব্রায়ান অ্যাডামসই গাইছে, এরকম একটা গলা। তা ওই ব্যান্ডটায় আমরা যেখানে শো করতাম, তো ওখানে লোকজন উঁকি মেরে দেখে যেত যে ক্যাসেট বাজছে নাকি বাজাচ্ছিল কি, এতটাই অ্যাকিউরেটলি নামাতাম আমরা জিনিসপত্রগুলো। ওখান থেকে আমি প্রচুর শিখেছি, আমাকে প্রচুর র্যাগ করা হয়েছে রলিউডে, স্টেয়ারওয়েতে। এবার ওই র্যাগিংটা পরবর্তীকালে আমি পজিটিভলি কনভার্ট করেছি জিনিসটাতে, যে ওই র্যাগটার দরকার ছিল, কেননা আমি সব পারি এটা ভেবে ফেললে খুব চাপ আছে। ওই সময়টাতে আমি বুঝতে পেরেছিলাম যে আমি যতটা জানি তারপরেও কিছু একটা আছে যেটা আমি জানি না, সেটা এখন কন্টিনিউ করি, সেটা আমি এখনও জানি যে আমি যেটা জানি সেটার পরে অনেক কিছু আছে এখন জানি না। তখন ভাবতাম অনেকটা জেনে গেছি। তো ওই সময়টাতে ওই র্যাগটা খুব কাজে দিয়েছিল। কীরকম র্যাগিং একটু শুনি? র্যাগিং মানে সে কীরকম র্যাগিং আর কী বলবো, প্রফেশনাল জায়গায় র্যাগিং করা, ব্যান্ড, রক ব্যান্ড একটা, বুঝতে পারছো তো কী র্যাগিং হতে পারে? আমাদের মানে আমার কোনো আইডিয়া নেই, আমারও কোনো আইডিয়া ছিল না। আর র্যাগিংয়ের গল্প শুনতে লোকজনের ভালোই লাগবে। আর র্যাগিং বলতে প্রথম কথা তো ওটাতে তো একটা দুর্দান্ত একটা টপিক ছিলই, আমাকে দেখেই ওদের একটা তো সোজা নাইজেরিয়ায় চলে যেত। তো ওখান থেকে শুরু হতো, প্রথমে রেসিজম থেকে ঢুকতো ব্যাপারটা, তারপর ঢুকে সেটা ভায়োলেন্স অবধি যেত না, কেননা তার আগে বাঁচাবার অনেক লোক ছিল, বাঁচিয়ে নিত অনেকে, দিবাকর দা। না হলে সিরিয়াসলি ভায়োলেন্স মানে ওরকমও হতো না, আমি একটু ইয়ার্কির ছলে, এবার নীলদার হাতগুলো তো বড় বড়, ওই ইয়ার্কির ছলে আমার লেগে যেত। এবার এরকমও আছে, রিল বানানো আছে একটা, ওরা প্ল্যান করেছিল যে আমাকে সিরিয়াসলি রিলে একটা চড় মারবে,
আর আমি রিলটা বানাচ্ছি, ঘাড়ে বারাস করে পড়লো। তারপর থেকে ওই রিলটা আমি কন্টিনিউ করেছি, আছে ওটা। এবার ওরা সেটাতে প্রোফাইলে আছে, প্রোফাইলে নেই ওটা আমার, হ্যাঁ ফেসবুক প্রোফাইলে বোধহয় শেয়ার করা আছে, মেমোরিতে এসছে, আমি শেয়ার করেছিলাম। তখন ওরা বলছে সরি ভাই, খুব জোর মেরে দিয়েছিলাম এই সমস্ত। ঠিক আছে, তখন আমি ছোট, 22 বছরের ছেলে হলে আমি এখন যে ছেলেটার সাথে বেশি মারি না নেহা, কেননা আমি যে এখন মানে বুঝতে পারি যে মাল লাগবে। বাকি র্যাগিং তো হ্যাঁ, মানসিক র্যাগিংটা তখন ওটা নিয়ে, এবার ওটা কাজেও দিয়েছে অ্যাকচুয়ালি। কাজে তো পরবর্তীকালে কাজের ক্ষেত্রে দিয়েছে, কিন্তু তখন কাজে দিয়েছে কিছু গান লেখার জন্য। আমার গান, কবিতা, ক্ষোভ ওই সময় বেরিয়ে এসেছিলো। হ্যাঁ, মানে ক্ষোভ বলতে আমার মনে হলো, মানে প্রশ্নটা না করলেই নয়, মানে তুমি একটা বাচ্চা ছেলে, সেই সময় যখন যাচ্ছ ওখানে, এবং অলরেডি কিছু নোন ফেস সেখানে বসে আছে, তো সেই জায়গায় তোমারও কাজের দরকার, শিখতে চাও, এবং এই জায়গাগুলো, তো এই জ্বালাটাও তো বড় অদ্ভুত, আগে কিছু বলতে পারছো না, একটু এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিপলি। ওখানেই তো গন্ডগোলটা, যে আমি আগে কিছু বলতে পারতাম না, নয় আমি আমার যেটুকু বলার আমি বলে দিতাম। ওটাতে মাঝে মধ্যে রেগেও যেত অনেকে, মানে আমি হচ্ছে না সাপোজ, মানে এটা জানি না নীলদা যদি দেখে কখনো তাহলে কিস্তি মারবে আবার। নীলদাকেই আমি বলে দিয়েছিলাম যে তুমি সুরে গাও, ঠিক আছে। তারপরে একটা মেট্রো নামে গাইতে গেলে একটা রাশ হওয়ার টেন্ডেন্সি ছিল, যাই হোক সেটা আমারও ছিল। আমি ল্যাগ করতাম, রাশ করতাম, অনেক কিছু করতাম, সেগুলো নিয়ে আমি খিস্তি খেতাম। এবার আমি যখন দেখছি অন্য কেউ করছে, আমি তখন বলে দিতাম, খুব সিম্পলি বলতাম। সে কীভাবে নিচ্ছে সেটা আমি জানি না, আমি তখন বলেছি এটা না হচ্ছে না, একটু সুরে একটু তুমি রাশ করছো, এটা ঢুকে যাওয়া দেখবে, এইসব জায়গা আমি বলে দিতাম। রিয়াকশান সেই মুহূর্তে বিশেষ কিছু রিয়াকশান আসতো না, পরে জেনেছি আমি অন্যদের থেকে যে সেই সময় হেভি রেগে গেছিলো, পরে নিজেদের মধ্যে আলোচনা করেছিল, বাচ্চা ছেলে সব বলছে, বাচ্চা ছেলেই ছিলাম, কিছু করার নেই। এখন বললে লোকে একটু একটু সিরিয়াসলি নেয়। এই তারপরের জার্নিটা একটু শুনি। পরেরটা পুরোটাই এখনও পর্যন্ত ওটা কন্টিনিউ করেছি আমি, কেননা ওই লোকটাকে ভালো লাগে, শিলাজিতে আমি সে মানে শিলাদার সাথে প্যাচাপের এই জায়গাটা একটু। শিলাদা আলাদা, ওই তখন আমি স্টেয়ারওয়েতে বাজাচ্ছি। এবার স্টেয়ারওয়েতে বাজানোকালীন একটা অডিশন টেপ পাঠাতে বলেছিল, শিলাজিতের ব্যান্ডেই তখন লাগবে বলে। তো আমি অডিশন টেপটা পাঠিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমি সিলেক্ট হয়ে গেছি। ওরা আমাকে কানেক্ট করেনি। আর শিলুদার ছেলে তখন বাজাতো, আবান, ধি বলে সবাই, আর আমি আবান বলি ডাকনাম। তো ও তখন বাজাতো, তো ও চাইছিল এমন একজনকে যাকে ও রিপ্লেস করে, ওর যেহেতু ভিজুয়াল আর্ট নিয়ে কাজ করছে, ও সেটার দিকে এগোবে। তো তখন আমি জানতাম না যে আমি সিলেক্টেড ছিলাম, তা 1 বছর পর গিয়ে আমি জেনেছি। 1 বছর ওরা আমাকে কন্ট্যাক্ট করেনি। আমি গেছি যখন, তখন ওরা বলছে আমি তোমাকে কন্ট্যাক্টই করতে পারিনি। কন্ট্যাক্ট করাই যেতে পারতো, ফেসবুক আছে, হয়তো করা হয়নি কোনোভাবে। এবার সেই সময় ওরা ওই টেপটাই সিলেক্ট করে রেখেছিল। ওরা জানতো যে এই ছেলেটাকেই আমরা পরে ইউজ করবো, এই ছেলেটাকেই নেব, সেটা আমি পরে গিয়ে জানতে পারি। তখন যে ঢুকলাম, সে এখনও আছি। শিলুদার সাথে থাকতে থাকতে কিঞ্চিত হ্যাঁ, মানে অনেক কিছু শিখেছি ওখান থেকে, প্রচুর। যেমন মিউজিকের পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আমি এখন আবার যারা অ্যামেচার তাদেরকে বোঝাতে গিয়ে বুঝতে পারি যে আমি যেটা বুঝতাম না সেই সময়, তা সেও বুঝবে না, খুব স্বাভাবিক। যাকে আমি এই মুহূর্তে একদম শুরুতে বোঝাবো, লোকটার তো 60 বছর বয়স, শিলুদার এখনও হয়নি, হবে করছে। তো এবার সেই লোকটা এত বছর ধরে যেটা জেনেছে, সেইটা আমি তার থেকে প্রতিনিয়ত নিই, যতটা নেওয়া সম্ভব। অ্যাক্টিং হোক, কথাবার্তা হোক, দর্শন হোক, লেখালেখির দিক হোক, বা যতটা হয়। এবার ওইটার জন্যই শিলুদার সাথে এবার বাজিয়েছি, ছেড়েছি, আবার বাজিয়েছি, আবার ছেড়েছি, শিলুদার সাথে এই চলেছে আমার। একটা সার্টেন টাইম আমি শিলুদা ব্যান্ড ছেড়ে দিয়েছি, তারপর আবার শিলুদা ডাকলো, আবার গেলাম, তারপর আবার একটা সার্টেন টাইম পর গিয়ে ব্যান্ড, মানে 5টা ব্যান্ড চেঞ্জ হয়েছে। সেই 5টা ব্যান্ডের ড্রামার একটাই রয়ে গেছে, বাকি সব চেঞ্জ হয়ে গেছে। এবার তাদেরকেও রেডি করা, এবার এই থাকাটাই না অর্ধেক লোকে বুঝতে পারে না, মানে এটাই থাকা, জাস্ট থাকা। আমি আছি লোকটার সাথে, লোকটা জানে যে এই ছেলেটাকে ডাকলে আমি পাবো, আর আমিও লোকটাকে সেই জায়গাটাতে রেখেছি যে এই লোকটা ডাকলে আমি যাব, এই জায়গাটায়। বাকি যদি সবাই ওরকমই রাখতো তাহলে একই ব্যান্ড থাকতো সবার সাথে। এবার কারোর সাথে পার্সোনাল ইস্যু হয়েছে, কারোর সাথে অন্যরকম হয়েছে, কিছু একটা হয়েছে, এই করে করে
সাইমালটেনিয়াসলি চেঞ্জ হয়েছে যখন তখন সেটা। এবার কী হয়, আর যত সময় গেছে কলকাতার বোধ হয় 80% মিউজিশিয়ান শিলুদার সাথে বাজিয়েছে। 80% মিউজিশিয়ান, মানে মিউজিশিয়ান কমিউনিটির 80% লোক শিলুদার সাথে বাজিয়ে ফেলেছে অলরেডি, আমার যা মনে হয়। তার কারণ যেই আছে সেই বাজিয়েছে, পার্থদা, তমালদা, সবাই, যত পুরনো থেকে এখন অবধি অনেকে। আর রিসেন্ট টাইমসে কী হয়েছে, যারা এমনি মানে উঠতি মিউজিশিয়ানস, তারা সময় দিতে পারছে না। ওরকম একটা লোককে যে অন্য একজন সময় দিতে পারছে না, এরকম যদি হয় তখন সে সেই জায়গাটা অন্যভাবে নেয়। সেই জায়গা থেকে কনস্ট্যান্ট এই চেঞ্জ, ও চেঞ্জ, ওই চেঞ্জ, সেই চেঞ্জ। আর এই চেঞ্জগুলোর মধ্যে থেকেই তারপরে এখন একটা লাইন আপ এসে দাঁড়িয়েছে, ওটা চলছে। ওটার মধ্যেও খুঁত আছে অনেক, কিন্তু শিলুদার সিনটাই এটা, মানে শিলুদা হচ্ছে নিখুঁত চায় না। শিলুদার বক্তব্য হচ্ছে ভুল হোক, শিলুদা তখন বুঝতে পারবে যে কেউ কিছু করছে যখন ভুল হবে। যদি ভুল না হয় তার মানে কেউ কিছু করছে না, সব আইডল বসে আছে। ভুল হচ্ছে মানে কিছু কাজ হচ্ছে। ক বছর রয়েছে তাও শিলুদার সাথে? হলো 8 বছর, 2016 থেকে কত হলো, 26 হয়ে গেল, 9 বছরের কাছাকাছি। হ্যাঁ, 2017 থেকে তাহলে। এমনি মানুষ সিরাজিৎ কেমন? কারণ কি, যেটা অন স্ক্রিন সেটাই অফ স্ক্রিন। ও অভিনয় ছাড়া যদি মেথড মানে অন্য কোনো ক্যারেক্টার না প্লে করে বা অন্য, তাহলে ও ইন্টারভিউ দেওয়ার সময় শিলুদা যা, গল্প করার সময় শিলুদা এক, মানে মুখোশ নেই। আর সিরাজিদা বা শিরাদা বাদ দিয়ে যদি আমি বাংলার অন্যান্য মিউজিশিয়ানদের কথা বলি, কাকে ভাল লাগে? তাও সেরকম অনেককেই ভাল লাগে। যেরকম মানে ছোটবেলা থেকে ধরো, ছোটবেলা থেকে তো ছোটবেলা থেকে ধরি, মানে ফসিলস তো একদম রন্ধ্রে রন্ধ্রে ফসিলস ছিল ছোটবেলায়। তারপরে আস্তে আস্তে চন্দ্রবিন্দুকে ভালো লাগে, ক্যাকটাসের কিছু গান ভালো লাগে। তা যে ব্যান্ডগুলো তুমিও শুনেছো, একই, আমরা ছোটোবেলা থেকে ওই রকমই ওই ব্যান্ডগুলো শুনেই বড় হয়েছি। তারপর একটা সার্টেন টাইম পর মইনের ঘোড়াগুলি বেশি করে শুনি। তারপর পুরোনো দিনের গানগুলো হঠাৎ করে ভাল লাগে। তারপর আবার 60s বাংলা গানে চলে যাই, মানে যেটা হয় আর কি, মানে একটা সার্টেন বয়স অনুযায়ী এটা হয়। যখন রক্ত গরম তখন বিষাক্ত মানুষ হালকা, তারপরে আস্তে আস্তে শ্যামল মিত্রর দিকে আসে মানুষ। তারপরে এখন আছি আমি, এখন একটা ফিউশন গোছের একটা মোডে আছি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল প্লাস ফিউশন, মানে এখন কিছু একটা বানাতে হবে এরকম একটা মোডে আছি। একটা গানের মাধ্যমে যদি, মানে ধরো আমি ব্যাপারটা বুঝতে পারছি, যদি কোনো গানের মাধ্যমে মানে নট নেসেসারি গাইতে হবে, ধরো গানটার কথাও যদি বলো, আচ্ছা, মানে লোকে বুঝতে পারবে কিরকম একটা ব্যাপারে আছো। একটা বন্দিশ শুনছিলাম কাল রাত থেকে আজ অব্দি শুনছিলাম, একটা নয়, একটা ব্যান্ডিশ ফিউশন বলে একটা দেখলাম, বেশ সুন্দর প্লেলিস্টটা, ওতে ভালো ভালো বন্দিশ আছে। লটে উলঝি সুলঝা যা বলে একটা বন্দিশ আছে, তারপর সুন্দর সুন্দর বন্দিশগুলো, আর ওগুলোর সাথে ড্রামস, মানে ফিউশন করে জিনিসটাকে, মানে ট্রাম্পেট, স্যাক্সোফোন, ড্রামস সব মিলিয়ে একটা সুন্দর কম্পোজিশন। ওটা কম্পোজিশনগুলো একটা নয়, সবকটা কম্পোজিশনই সুন্দর লাগছে শুনতে, ওই মোডটা ভালো লাগছে বেশ। এছাড়াও মাঝে মধ্যে ক্লাসিক্যাল শুনছি, কখনো কান্ট্রি মিউজিক শুনছি, কখনো বাংলা শুনলে, মোস্টলি বাংলা আমি শুনলে এখন ইন্ডি বাংলাগুলো শুনছি, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেগুলো যারা করছে, কীরকম করছে ওগুলো শুনছি। যেরকম কিছু নাম, এটা আমার একটা বাজে অভ্যেস যে আমি, প্রথম কথা তো নাম মনে থাকে না, আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আমি গান শোনার সময় দেখি না গানের কী নাম, জানি না কী গান শুনছি, আমি জানি না কে গেয়েছে, জানি না, কিচ্ছু জানি না, গানটা শুনছি, জাস্ট গান শুনছি। কেননা ফোন অফ, আমি যখন চালিয়ে রেখেছি আমার ফোনে তো বলে দিচ্ছে না কে বলছে কী করছে, ওই জাস্ট ফোন অফ, গানটা চলছে। স্পটিফাই শুনি না আমি, ইউটিউব মিউজিক থেকেই শুনি যা চলছে। আর ইউটিউবের অ্যালগোরিদম আমাকে ভালো দেয়, সুন্দর প্রিমিয়াম করা আছে বলে আরও ভালো অ্যালগোরিদম, সুন্দর সুন্দর গান শোনায় ভালো, মানে আমি একটা রকম শুনলে তার ওরকমই শুনি। আর আমার দেবায়নের সাথে ভালো আলাপ আছে। দেবায়ন হচ্ছে যে আমাকে নাও গানটা গেয়েছে, দেবায়ন আমাকে নাও, এই গানটা তো সবাই শুনেছে। দেবায়ন এসেছিল, কোথায় এসেছিল সেটা পরে বলছি, ক্যাফেতে এসেছিল, দেবায়নকে একবার ডেকেছিলাম, ওর গলাটা আমার পার্টিকুলারলি খুব ভালো লাগে। এই ক্যাফেটা নিয়ে আসছি একটু পরে। আমার রিসেন্ট টাইমসে যদি বলি, দেবায়নের গলা আমার খুব ভালো লাগে। আর বগা, মানে রিপন রিসেন্ট টাইমস না, রিপনও হলো অনেক দিন, এরা সবাই সিনিয়র, মানে আমার আগে এরা
ডেফিনেটলি অনেক বেশি দূর রিচ করেছে। আমি এখনও অত দূর কিছু করতে পারিনি। মানে দেবায়ন তো ইন্দ্রদীপ দাশগুপ্তর সাথেই কাজ করে এখন টানা। এই লাস্ট কী বলে গৃহপ্রবেশ সিনেমাটাতে ওর একটা গান আছে, আচ্ছা, খুবই ভালো। মানে আমার ভালো লাগার একটা সিঙ্গার, মানে গান শুনলে একটা ভালো লাগা তৈরি হয় ভেতর থেকে রিসেন্ট টাইমসে। আমি যদি ভন্ডুলকে বলি যে বাইরের কাকে পছন্দ, মানে একটু বাইরের দিকের বাইরের দিকে না, বাইরের দিকে গায়ক বা কোনো ব্যান্ড, বাইরের দিকে গায়ক বললে আমি একটু পিছন দিকে চলে যাই। ফ্রেডি মার্কারি, তারপরে নাম মনে পড়বে না, ব্যান্ড বলছি, ব্রায়ান অ্যাডামস তো অবশ্যই, এনরিকে, তারপর এরা গায়কের দিকে চলে যাচ্ছে। আর যদি পিওর ব্যান্ড বা ওই হয় তাহলে তো প্রচুর নাম, গানস অ্যান্ড রোজেস, হাইন্ডার, ডয়েট্রি, ওদিকে আয়রন মেডেন, প্যান্টেরা, ডেভ লেপার্ড, গুচ্ছ গুচ্ছ, মানে প্রচুর ব্যান্ড, মানে ওই ব্যান্ডগুলোই শুনেছি ছোটোবেলা থেকে। তারপরে এখন তো, আর তারপরে একটা সার্টেন টাইম পর গিয়ে ওই গানগুলো ছেড়ে আমি ড্রামার্সদের প্রতি আরও আকৃষ্ট হয়ে ড্রামার্সদের নিয়ে চর্চা করতে শুরু করি। তোমার ফেভারিট ড্রামারিস্টকে? ড্রামারিস্ট নয়, ড্রামার, গিটারিস্ট, ড্রামার। আমার ফেভারিট ড্রামার একজন না, মানে আমি ছাঁকটির মতো কাইন্ড অফ, মানে এর থেকে ওটা নিই, ওর থেকে সেটা নিই, এই করে করে। যদি মানে ওই ইন্সপিরেশন কোনো পার্টিকুলারলি একজনকে বলতে পারো? একদম, হ্যাঁ হ্যাঁ, বেনি গ্রেভ হচ্ছে চূড়ান্ত ইন্সপিরেশন আমার। আচ্ছা। তারপর আমি 3টে ড্রামারকে খুব একত্র করে নিজের বাজনাটাকে তৈরি করার চেষ্টা করি। বেনি গ্রেভ, ক্রিস কোলম্যান, জোজো মেয়ার, এই 3জন আমার মানে টপ লিস্টে থাকবে অলওয়েজ। এবার এর পিছনে যারা ছিল তারা ভগবান লেভেলে চলে গেছে, মানে ওদের 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 মতো বাজানোটা এখন ভাবতে পারছি না। রাদার আমি যাদের কথা বলছি তাদের মতো বাজনাটাও এখন ভাবতে পারছি না। আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে ওটা করতে গেলে, প্রচুর, মানে প্রচুর। এবার ওই যে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে ওরকম প্র্যাকটিস করলে, আর ইলেকট্রিক কিটে ওই প্র্যাকটিস হয় না, ওটা অ্যাকস্টিক কিটই লাগে, ওই ফিলটা না হলে আসে না। ডেভ ওয়েকেল আছে, ভিনিকোলাইডা আছে, স্টিভ গ্যাড আছে। এবার এই যে এতগুলো এই ধরনের যে এত নামি দামি, আর এইদের বাজনা তো কিছু বলা, টনি উইলিয়ামস, কার নাম নেব, কুচ্ছের স্টুয়ার্ট কোপল্যান্ড, যাচ্ছে তাই ড্রামারেরা। আর রিসেন্ট এলেস্তে পারিও সাইবেরিয়ানো যে ভাইরাল হয়েছে খুব, ওর বাজনা দেখার পর আমার মনে হচ্ছে যে ইম্পসিবল কিচ্ছু না, সব করা যায়। থমাস ল্যাংয়ের বাজনা দেখো মনে হতো, এলেস্তে পারিও সাইবেরিয়ানোটা দেখে মনে হয়েছে যে না, ও থমাস ল্যাংকেও খেয়ে নিয়েছে, এরকম একটা ড্রামার। এবার ওইটা এই ড্রামারের ইন্সপিরেশনটা খুব ঘাঁটা, মানে এত ড্রামার আমি দেখেছি। আর আমার সৌভাগ্য একটাই যে আমি কখনো দেশের মধ্যে, মানে সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই একসাথে, কেননা দুর্ভাগ্য এটা যে অনেককে জানতে পারিনি, আর সৌভাগ্য এটা যে আমি অথেন্টিক ব্যাপারটা জেনেছি। ড্রামস যারা বাজায়, যাদের ইনস্ট্রুমেন্ট যেখান থেকে আবিষ্কার, তাদের থেকেই মালটা জেনেছি। আর এখানে যারা ছিল তাদেরকে খুব একটা জানতে পারিনি, কিন্তু তার মধ্যে দুটো নাম আমার খুব প্রিয়, সেটা হচ্ছে ত্রিলোক গুর্তু, আর হচ্ছে আমাদের কী বলে, সরি, ত্রিলোক গুর্তু আর শিবমণি তো আছেই, আর একটা নাম যেটা বলতে গিয়ে ঘেটে গেলাম, সেটা হচ্ছে হ্যাঁ রঞ্জিত ব্যারাট। ত্রিলোক গুর্তু আর রঞ্জিত ব্যারাট। শিবমণি ইজ নট আ ড্রামার, হি ইজ পারকাশনিস্ট। আর ড্রামার হচ্ছে রঞ্জিত ব্যারাট, ত্রিলোক গুর্তুও পারকাশনিস্ট, কিন্তু রঞ্জিত ব্যারাট পিওরলি একটা ড্রামার, আর সে ইন্টারন্যাশনাল লেভেল ড্রামার। তার সাথে কন্যা কলটাকে সেইভাবে ইউজ করে, খুবই ইন্সপায়ারিং। কিন্তু যদি সোল মনে হয় যে ড্রামিংয়ে সোল পেয়েছি, তাহলে ওই বেনি গ্রেভ। মিউজিশিয়ান ভুন্ডুলকে যদি আমি প্রশ্ন করি, 60 বছর যখন বয়স হবে, একটু ভেবে বলো, 60 বছর বয়সে নিজেকে কোথায় দেখতে চাও? প্রচুর গাছপালার মাঝখানে, সুস্থ, কি করছি সেটা ম্যাটার করছে না, সুস্থ আছি, নিজের ভালো লাগার ভালোবাসার মানুষের সাথে আছি, প্রচুর গাছপালার মধ্যে আছি, প্রচুর পশু পাখির মধ্যে আছি, এবং সেলফ সাফিসিয়েন্ট লাইফ লিড করছি। আমার বাইরের কিছুর দরকার নেই, না বিদ্যুৎ, না খাবার, নাথিং। একবার যদি ফিরে মিউজিকটা দেখতে চাও সেখানে, তো সেখানে সেইটা কি দেখতে চাইবে? জার্নিটা কেমন? ওইখানে মিউজিশিয়ান হিসেবে যদি দেখতে চাই, ওইখানে হ্যাঁ, মানে এটা তো মানুষ হিসাবে দেখলাম, আর মিউজিকটা আমি কোনোদিনই ছাড়ছি না। তো ওইখানে আমি যদি দেখি, আমি বেসিক্যালি একটু বেশি ভাবতে খুব ভাল লাগে।
তাতে সুবিধাটা কি হয় যে একটুও যদি করি সেটা অন্যের থেকে অনেকটা বেশি হয়ে যাবে, কারণ আমি এত বেশি ভেবে রেখেছি। আমি তো তখন ভাবছি আমি গ্র্যামি পেয়ে গেছি, আমি অস্কার পেয়ে গেছি, কেননা আমি অভিনয় করতে চাই। তো আমি সেই মুহূর্তে 60 বছর বয়স মানে আমি আমার জীবনে যা যা পাওয়ার আর পৃথিবীর সর্বোচ্চ যা হয় সেটা আমি পেয়ে গেছি। তারপর কি পাবো আমি জানি না, কিন্তু ওটা আমি পেয়ে গেছি এটুকু আমি ধরে নিই যে 60 বছর বয়স হওয়ার আগে ওটা আমাকে পেয়ে নিতে হবে। তার জন্য যা করার সেটা আমি করতে থাকছি। সর্বোচ্চ কি হতে পারে আমি জানি না, সর্বোচ্চ তো অস্কার আর গ্র্যামির নাম বলেই দিলাম, এরপর আর কোথায় যাবো? নোবেলও যদি আলাদা করে নোবেল আমি ভেবেছি, আমি নোবেলও ভেবেছি, আমি নোবেল পাবো, আমার এগুলো সব বাকেট লিস্টে আছে। আমি নোবেল, পুলিৎজার, মানে ক্যাটাগরি চালু হয়নি কেন? তোমার রাইটিং এর জন্য তো নোবেল পেতেই পারো। রাইটিং এর জন্য পুলিৎজারও আছে, পুলিৎজারও আছে, পুলিৎজার, নোবেল পেতেই পারি, বলা যায় না কোন দিন পেয়ে যাবো। বন্ধুদের এমনি না কিছু বলছি না 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 এটাই এমনি ছোটবেলা থেকে খেলাধুলা বলার কিছু হবে? হ্যাঁ, ছোটবেলার কিছু মজার স্মৃতি? মজার স্মৃতি বলতে পার্টিকুলার ঘটনা যেটা খুব আমার মেমোরি খুব ছোট হয়ে গেছে, মানে এখন তো লিটারালি বুঝতে পারি আমি খুব খুব লম্বা আমার মেমোরিটা নয়। ছোটোবেলার যদি ঘটনা মনে করতে হয় তাহলে এরম একবার জিজ্ঞেস করলে হবে না, তো মিনিট খানেক ভাববো তারপর গিয়ে মনে পড়বে। তাহলে একটু ভাবতে থাকো, আমি সেগমেন্টটা কিছুক্ষণ পরে ঢুকবো। আমরা যেই জিনিসটা নিয়ে বলেছিলাম, তো ভন্ডুলের সাথে ভন্ডুলের সাথে আমি 3 বছর ধরে আমি ভন্ডুল করে এসেছি। আজকের হঠাৎ জানতে পারছি ছেলের নাম ভন্ডুল। তো আর সুমন দেটা বলবো না, একটু অস্বস্তি হচ্ছে। তো তো ভন্ডুলের সাথে আমার প্রায় 3 বছর ধরে আলাপ, এবং আমাদের আলাপটাই হয় একটা ক্যাফেতে। তো আমি সে ক্যাফের নাম আর আনছি না, আমার ভাই ভন্ডুলের সাথে আমার আলাপ করায়, এবং ক্যাফেটি হরিনাবি আশপাশে ছিল, যারা বোঝার বুঝেই গেছেন। এবং একটু শুনি ব্যাপারটায়। ওটা হচ্ছে তখন লকডাউনে কি করব, মাথায় হাত পড়ে গেছে, গান বাজনা করতে পারছি না। গান বাজনার লোকে তখন সরকারও বলে দিয়েছে গান বাজনা করার কোনো দরকার নেই, ওসব করে কী হয়, একদম লাস্ট ক্যাটাগরি, আর্টিস্টের কোনো দরকার নেই, শিল্পীর কোনো দরকার নেই। তখন ভাবছি, তখন মনে হচ্ছে যে এবার তো লোকে খাবার তো খাওয়া ছাড়বে না, খাবার খাবে। আর আমার বেসিক্যালি ওই ব্যবসাটা করার পিছনে প্রধান একটা উদ্দেশ্য ছিল যে আমি কখনো বাইরে বেরোলে লিকার চা পেতাম না কোথাও, সব জায়গায় দুধ চা। লিকার চাটা আমার এত ভালো লাগে, আর ভালো লিকার চা কোথাও পেতাম না। তারপর আমি মাথা থেকে বের করলাম যে এরকম একটা জায়গা তৈরি করব যেখানে প্রচুর রকমের লিকার চা পাওয়া যাবে, আর সেটা এক্সিকিউটও করতে পেরেছিলাম। 38 রকমের কাছাকাছি লিকার চা ছিল। তারপর সেই জায়গাটা, এবার ওইটা এক বন্ধুর সাথে বসি, পার্টনার হয় সে বন্ধু আমার, তার সাথে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা সে করে। সেই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ব্যবসা শুরু হওয়ার পর থেকেই, প্রায় মাস দুয়েকের পর থেকেই ব্যবসা ওকে তুলে দিতে থাকে, যেটা ইএমআই হয় আর কি। ওটা ব্যবসা নিজেই তুলতে থাকে। আর ব্যবসাটা বেসিক্যালি আমি চেয়েছিলাম, ওটা প্রথম ছিল সেহেতু পুরোটা সাকসেসফুল করতে পারিনি। আমি চেয়েছিলাম আমার অনুপস্থিতিতে ব্যবসাটা চলবে, সেটা আমি দেখলাম যে না, আমার অনুপস্থিতিতে ব্যবসাটা চলবে না। আর যে সময় চলতো বা যে সময় অ্যাকচুয়ালি চলতে পারতো, সেই সময়টা আসার মানে এসছে যখন, তখনই আমি ছেড়ে দিয়েছি নিজের মানসিক শান্তির জন্য। আর সেটাতে আমার একটু ক্ষতি হয়েছে, কিন্তু আমি যে ভেবেছে তার লাভ হয়েছে, তার অনেকটা ক্ষতি হয়ে গেছে। সে বুঝতে পারছে না হয়তো, বা হয়তো সে বোঝে, আমি জানি না, কিন্তু তার অনেকটাই ক্ষতি হয়ে গেছে। কেননা সে দুটো জিনিস হারিয়েছে। 1 নম্বর একটা সৎ বিজনেস পার্টনার, আর 2 নম্বর হচ্ছে একটা ভালো বন্ধু। এই দুটো সে হারিয়ে ফেলেছে। তার পাশাপাশি আরও বেশ কয়েকজনও হারিয়েছে। এবার তাদের কাছে মনে হয় যে আমি তাদের হারিয়ে ফেলেছি। তারা সবাই নিজেদেরকে একটু উপরে রাখতে চায়। আমি অতটা উপরে রাখতে চাই না আমি জানি না, বাট আমি যেটুকু দেখতে পাই বা ফিল করতে পারি, তাতে আমার মানসিকতা থেকে আমার মনে হয় যে আমি হারাইনি। কেননা না হলে আমি থাকতাম না। আমি আছি এখনও, এবং যেভাবে আছি সেটা আগের থেকে অনেক বেটারভাবে আছি, মানসিকভাবে এবং সোশ্যালিও। লোকজনের কাছে আমার মানে আমি যেটা করতে চাই বা চেয়েছি সেই জিনিসটা পৌঁছচ্ছে, রাদার দ্যান কী রে তোর দোকানে কী আছে এটার থেকে। কেননা হয় না, যে মানুষটা আমার সাথে কোনো দিন কথা বলতে পারেনি, মানে সাহসই হয়নি যে গিয়ে বলবো এর সাথে কথা। কেননা
নয় নয় করে যদি 8 বছর আমি শিলাজিৎদার সাথে থাকি, এই 8 বছরে অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে, কিন্তু যাদের জীবন 8 বছর ধরে একই আছে তাদের কাছে আমি শিলাজিৎকে চিনি 8 বছর আগে, তার মানে এখন আমি অনেককে চিনি আর সত্যিই চিনি। এবার সেটা থেকে তার কাছে তো আমি অলরেডি সেলিব্রিটি। এবার সেই জায়গাটা থেকে এবার আমি ভাবো সেই সেই মানুষগুলো যারা কথা বলতে পারতো না তারা এসে তোর কিন্তু এটা কাল ভালো ছিল না, এরকম লোক আছে লিটারালি করেছে আমার সাথে। আর যেদিন করেছে আমার মনে হচ্ছে আমি মানে মুখে ছুঁড়ে মারি ওইটা, কিন্তু আমি তো তখন দোকানদার, আমি তখন আর্টিস্ট নই। এবার আমি ওই ওই পর্দাটাকে ফেলে নিয়েছিলাম নিজের সামনে যে হ্যাঁ। আর আমি তারপর আমার বাড়ির পাশেই একটা ডেকোরেটার্স একটা দাদা আছে, খুব হেল্প করেছে আমাকে লকডাউনের সময়। তখন আমি সকাল থেকে চিকেন নাগেটস কাটলেট এ সমস্ত বানাচ্ছি, প্রিপেয়ার করছি, তারপর গিয়ে মানে এটা আমার প্রথম ব্যবসা নয় যেটা সাথে তোমার সাথে আলাপ। এর আগে একটা ট্রায়াল রান দিয়েছিলাম, আর সেই বিজনেসটাও খুবই সাকসেসফুলভাবে এগোতো। কিন্তু কেসটা কী হয়ে গেছে যে ওইটাতে আমি অনেকটা জিনিস অনেককে দিয়ে দিচ্ছিলাম, কম পয়সায় অনেক কিছু দিয়ে দিচ্ছিলাম, যেটা ইম্পসিবল দেওয়া। অন্য কোম্পানি জাস্ট ওইটা যদি মার্কেটে আমি সত্যি সত্যি ওরকমভাবে নামতে পারতাম, একটু পয়সা লাগতো, বিশেষ কিছুও লাগতো না, কিন্তু ওইটা ছিল না। আইডিয়া ভরপুর ছিল। আমার প্যাকেজিংটা তখন এমন ছিল যে ওপেন টু ইট, তখন কোভিড টাইম, স্যানিটাইজার লাগবে, স্যানিটাইজার খাবারের ওখানেই আছে, ওটাকে ওইভাবে এক্সিকিউট করেছিলাম যে তোমার কোথাও যেতে হবে না, বাক্সটা খোলো, ওখানে তুমি সব পাবে, তোমার যা লাগবে সস, চাট মশলা, স্যানিটাইজার, ইচ অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার, নাও খাও। এটা হচ্ছে আইডিয়াটা ছিল। বাক্সটা বানানো হয়েছিল, এবার যেটা হয় তাড়াহুড়োতে কোনো একটাভাবে তখন হয়েছে। এবার ওইটা প্রথম, ওইটা থেকে ওইটা সাপোর্ট পেয়েছিলাম, ভালো জায়গাটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আস্তে আস্তে ইকুইপমেন্টস, প্লেস, কোথায় রান্না করা হবে, আমার দিদির শ্বশুরবাড়ির দিকে রান্না করছি, এরকম অনেকগুলো ঝামেলা হয়ে গেছে। আমার বাড়িতে জায়গা কম, তখন নিজের বাড়িতেই থাকছি, তারপর আমি ভাড়া বাড়ি চলে আসি। এবার তখন ওইগুলো সমস্যা হতে হতে ওই ব্যবসাটা টেকে নিই। ও না, তারপরেও আরেকটা করেছি, সরি, তিনটে, হ্যাঁ। তারপরে আরেকটা করেছিলাম, সেটা হচ্ছে চিক কাবলি। আমার নামগুলো আমি এইভাবে দিতাম বেসিক্যালি। এবার প্রথমটার নাম ছিল চাটলো, ব্যবসাটার নাম ছিল। তারপরেরটার নাম ব্যবসা নয়, নাম দিইনি, ওটা হচ্ছে এলিমেন্টটার নাম দিয়েছিল চিক কাবলি, মানে চিকেন আর কাবলি ছোলা দিয়ে বানানো একটা এলিমেন্ট, যেটা খুবই সস্তায় ওটাই পাওয়া যেত। এবার ওটা যে বিক্রি করবে রেগুলার বেসিসে একজন, সেটাও আমি কাউকে পাইনি, কারণ আমি উপস্থিত থাকতে পারতাম না, আমার রিহার্সাল থাকতো। এবার একটা বিজনেস যদি 2 দিন খোলে আর 3 দিন বন্ধ থাকে, ওই বিজনেসটা কিছু হবে না, রোজ খুলতে হবে, রোজ থাকতে হবে। যে কারণেই আমার লাস্ট বিজনেসটা দাঁড়িয়েছে, কেননা ওটা আমি ধরে নিয়েছিলাম যে ওটাকে আমি বিশাল বড় বানাবো। এবার কী হয়, একটা সার্টেন জায়গার পর আমি যে এই যে বললাম আমি বাড়াবাড়ি ভাবি, এবার আমি ওই বাড়াবাড়িটা ভেবেছি, আমার বন্ধুরা ভাবতেই পারছে না যে তুই পাগল হয়ে গেছিস, তুই এসব কী বলছিস। তো যদি আমি রেসপন্স ওটা পাই, তাহলে আমার মাথা থেকে বেরিয়েছে আইডিয়াটা, বিজনেস যেটা রান করছে, যেটা পয়সা কামিয়ে দিচ্ছে, সেটা আমার মাথা থেকে বেরিয়েছে, তার মানে আমি যেটা বলছি সেটাকে বিশ্বাস করা উচিত, আরও কিছু আসবে, আরও কিছু চাইছি আমি। আর আমি সবসময় এমন কোনো বিজনেস করতে চেয়েছি যেটাতে আমি আর এক্সট্রা করে প্রকৃতির ক্ষতি না করি, অলরেডি সবাই করছে, আমি যেন আর এক্সট্রা করে না করি, কিন্তু সেই জায়গাটাও আমি লুজ করছিলাম আস্তে আস্তে। কেন কী হয়, সারভাইভ করতে গেলে তখন আমার কাছে অপশানস কমে যায়, না আমি এইটা চাইছি কিন্তু ওইটা করতে গেলে পয়সা বেড়ে যাবে, দাম বাড়াতে পারবো না জিনিসের অত। এবার ওইটা করতে গেলে তখন ওটা আমাকে ব্যাকফুটে আসতে হয়। কিন্তু আমি তাতেও প্ল্যান করছিলাম, যেটা ব্যাকফুটে এসছি ঠিকই, কিন্তু এসছি ওই কারণেই যাতে ওইখানে নিয়ে যেতে পারি। এমন নয় যে না এটা চলছে না, আমি চেয়েছিলাম ওটাকে নিয়ে যাও, কিন্তু সেটা আরেকজন চাইনি, ওরমভাবেও হয়তো চাইনি, বা অন্যভাবে চেয়েছিল, কীভাবে চেয়েছিল ওই জানে। এবার তারপর একটা সার্টেন টাইম পর পয়সাই ভগবান হ্যাঁ, এই যে ব্যাপারটা হয় না, তো আইডিয়া, যেহেতু ইন্টেলেকচুয়াল প্রপার্টির কোনো দাম কেউ ঠিক করতে পারে না কোনো দিন, তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার যেটা ছিল সেটার দাম আমি কখনোই ডিসাইড করে উঠতে পারিনি, কিন্তু টাকার একটা দাম হয়, 1 টাকা মানে 1 টাকা, 100 টাকা মানে 100 টাকা, ওই যে দামটা হয়, ওই দামটা দিয়ে একজন লক্ষ টাকা মানে লক্ষ টাকা, বিশাল ব্যাপার। তো ওই ব্যাপারটা থেকে আর কি ঢুকে যায় যে আমি সব করেছি, আমার জন্যই হয়েছে। আমি 10 টাকা দিয়েও ব্যবসা করা যায়, আবার 1 কোটি টাকা দিয়েও ফেলিয়ার ব্যবসা করা যায়, ডিপেন্ড করছে যে কিসের ওপর দাঁড়িয়ে আছে ব্যবসাটা, ব্যবসার মূল বক্তব্যটা কী আর কিসের ওপর দাঁড়িয়ে। তো সেই জায়গাগুলোর খামতির জন্যই আমি পরবর্তীকালে ব্যবসাটা ছাড়ি। তবে ব্যবসাটা আমার আর আমার গার্লফ্রেন্ড এই দুজনের জন্য ব্যবসাটা এখন যেখানে আছে দাঁড়িয়ে আছে, আমি বলবো
আর এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা অটোমেটেড হয়ে গেছে, সেখানে আমার পার্টনারও যায় না, মানে যে ছিল আর কি, সেও যায় না এখন ওখানে। কিন্তু এই অটোমেট হওয়ার প্রসেসটা বহুদিন আগে থেকে ভাবা ছিল, সেটা এখন হতে পেরেছে। আমার দুটো কথা না বলেই নয় যে রাজপুর সোনারপুরের প্রথম এমন কোনো জায়গা হয় যে জায়গায় মানে যারা কালচারাল মানুষ, গান বাজনা, সুস্থ গল্প, সুস্থ আলোচনা করতে ভালোবাসে, তাদের জন্য আদর্শ জায়গা। মানে একটা সময় ছিল রাত্রি 9টার সময় যখন আমি অফিস থেকে ফিরতাম, ফিরে শরীর না দিলেও ইচ্ছে না করলেও আমি ওখানে চলে যেতাম। ইভেন আমার এখানে আমি তাস খেলতাম, আমার খুবই তাসের নেশা ছিল। আমার তো একটা খোলা ডায়েরির মতোই জীবন, তাই আর বলতে বাকি নেই। তো আমি সেই তাস বন্ধ করেও আমি ওখানে গেছি, কারণ ওখানে ভূতের গল্প হতো, যেটা আমার খুব পছন্দের। গান বাজনা হতো এবং পরিবেশ এত সুন্দর পরিবেশে কোনো ক্যাফে, টু বি ভেরি অনেস্ট, কলকাতার দিকে আমি যাচ্ছি না, বাট আমাদের আশপাশে তো নেই। এবং আমি মানে আমি আমি অনেস্টলি ভিজিট করিনি, আমার টু সাম এক্সটেন্ট বেশ কিছু জায়গা ভিজিট করা হয়েছে, বাট এইরকম পরিবেশ আমি পাইনি, তো মিস করি, টু বি ভেরি অনেস্ট। আর আমি বলছি যদি এর পরেও যদি এরকম, ধরো আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু এরকম কোনো জায়গা যেখানে তোমার দ্বিতীয়বার যেতে ইচ্ছা করছে, বা এমন কিছু তুমি পাচ্ছ যেটা অন্য কোথাও পাওয়া যায় না, তুমি ভাববে ওর পিছনে আমি আছি। এই তো এরকম জায়গা আছে তো, ফুচকা ভাই আছে তো, আর সেখানেও তুমি আসো। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে ব্যবসা করব, এমনভাবে করব ব্যবসাটা, যে ব্যবসাটা ক্ষতি করবে না, রাদার উন্নতি করবে সমাজের এবং মানুষের, নেচারের সবটা মিলিয়ে এরকম কোনো একটা ব্যবসা। আর সেটার দিকেই, আর সেটা ইউনিকই হবে, অলওয়েজই ইউনিক হবে। আমি চেষ্টা করব জিনিসটা অলওয়েজ সেই দিকেই রাখতে, যাতে হ্যাঁ কিছু তো আলাদা আছে যেটার জন্য আমি ওখানে যাচ্ছি, যেটা তুমি বললে তাসের নেশা, বিশাল নেশা, ওইটা ছেড়ে যদি কেউ যায় সেটা বিশাল ব্যাপার। মানে ওইটা আমার কাছে কিন্তু চাটা বিশেষ, মানে চা ভালো ছিল অবশ্যই, বাট আমার কাছে কিন্তু চা খাওয়াটা মেন ছিল না, মানে বসাটাই একটা আলাদা মানুষ। এবং যেই মানুষগুলো মানে অনেকের সাথে আমার ওখানে আলাপ হয়েছে, ওখানেই তো এটা আমারও আলাপ তো একই, মানে আলাপ মানে প্রচুর। আর এখানে আর্ট ওয়ার্ক করেছে তার সাথেও তোমার ওখানে আলাপ, তার সাথে সবটাই মানে এই চত্বরটা পুরোটা আর কি মিলে মিশে গেছিলো, একটা কমিউনিটি তৈরি হয়েছিল, যে কমিউনিটিটা এখন নেই। ওই কমিউনিটিটা বিল্ডও হবে না ওইভাবে, কারণ ওটার জন্য ফ্র্যাঙ্কলি ওই ব্যবসাটা যেখানে আমরা করেছিলাম সেখানে ব্যবসাটা চলছে এখনো, অন্য লোকে চালাচ্ছে, কিন্তু ব্যবসা মানেই যে ওটা মানুষকে টেনে রাখবে, নিজের কাছে নিয়ে রাখবে, ওইটার পিছনে মানুষ লাগে, মানুষকে টেনে রাখে, ব্যবসা টানে না। তো ওই মানুষগুলো ওখানে নেই, যে মানুষগুলো বাকি মানুষদের টানতে পারবে, এই মুহূর্তে নেই, ওখানেও নেই। যেখানে অ্যাকচুয়ালি যে ব্যবসাটা এখন যেখানে রান করছে সেখানেও নেই যারা মানুষকে টানতে পারে। যারা আসে তারা শুধুমাত্র চা খেতে আসে, এবং জায়গাটা মানে জানি না, ওখানে তো আলাদা করে কিছু নেই, তো বেঞ্চি পাতা থাকে যেরকম। এবার চাটা চিরকালই ভালো, কিছু বলার নেই, চাটা ভালো, আমরা ভালো ভেন্ডার পেয়ে গেছিলাম ভাগ্যবশত। একটা কথা একটু ভেবে বলো, তুমি পিওর শিল্পী মানুষ, শিল্পীরা একটু খ্যাপাই হয়, শুনতে খারাপ লাগলো, এটা অস্বীকার করার জায়গা নেই। ভালো লাগে তো আমি নিজেকে শিল্পী বলবো না, কিন্তু ওই পাগলামও প্রচুর আছে। ব্যবসা জিনিসটা এমন, তুমি আমার আগে ব্যবসা করেছো, এই যে ঘটনাটা বললে যে সে এসে বলছে হ্যাঁ ওই ওরা কী ছিল কালকের ওটা, এরকম আরও অনেক সিচুয়েশান আছে, মানে যে সিচুয়েশান মানে ভাবাবে, হয়তো প্রশ্ন করাবে, সালা এদের থেকে শুনতে হলো, মানে আমি ছোটো করছি না কাউকে, কিন্তু কিছু সিচুয়েশান এমন চলে আসে না, কিছু করার নেই। তো যেখানে নিজেকে প্রশ্ন করা যে আমি কি এটা করছি, এটা কি আমি ডিজার্ভ করি আদৌ, তো এরকম আমার কেউ বেশ কিছু হয়েছে। তো শিল্পী মানুষ হিসাবে তোমার কি মনে হয়েছে এই জায়গাগুলো, এই জায়গাটা থেকে মানে কিভাবে ওভারকাম করেছো? কারণ একজন শিল্পীর আমার অনুমান মানসিক শান্তি সবচেয়ে বেশি দরকার, কারণ না হলে ক্রিয়েটিভিটি আসবে না। আর এই জিনিসগুলো সেই জিনিস, তোমার একদম মাথা, বুঝতেই পারছো তো। আমাকে শিল্পী এখনও বানিয়ে রেখেছে আমার বউ, আমার গার্লফ্রেন্ড। তার কারণ হচ্ছে ও বাড়তি এক্সট্রা সব চাপ নিজের মাথায় নিয়ে নিয়েছে, আমাকে বিশেষ কোনো চাপ নিতেও দেয় না। এবার ওইটার কারণেই আমি এখনও শিল্পী আছি, আর আমি ওই জায়গাটা পৌঁছবো যে জায়গাটাতে ওকে আর কোনো চাপ নিতে হবে না, ওই জায়গাটাই পৌঁছবার চেষ্টা করছি। হচ্ছে আস্তে আস্তে, এখন হবেও, হওয়াটা উচিত। মানে যে পথে আমি হাঁটা শুরু করেছি সেই পথটা একটা কম্বাইন্ড পথ, মানে সেখানে আর্টও আছে, সেখানে ওয়েলনেসও আছে, সেখানে অ্যাওয়ারনেসও আছে। তো সবটা মিলিয়েই
যেদিকেই যাবো আর কি লোকে আর কি নেওয়ার চেষ্টা করবে, আমাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে, এটা একটা পথ। আর আমি যদি বলি ওই রকম মানুষদের থেকে কী করে বাঁচি, এক নম্বর প্রথম পন্থা হচ্ছে আমি সেই মোমেন্টে কিছু করি না, পরে কবিতা লিখে ব্যক্ত করে দিই ব্যাপারটা। আছে আমার একটা তেলাপোকা বলে একটা কবিতা আছে, ইউটিউবে গেলে পাবে, ইউটিউবে কবিতাগুলোর নাম দেওয়া আছে, ইনস্টা আর ফেসবুকে নেই। ইউটিউবেই সাবস্ক্রাইবার কম, ওখানেই লোকে এসো। ভুন্ডুল, সব ভুন্ডুল, BHUNDUL সব জায়গায় ভুন্ডুল বলে আছে। কেননা আমি এমন একটা, আমি এই নামটাকে ইচ্ছা করেই প্রমোট করেছি এই কারণে, কেননা আর একটা নাম নেই, খুঁজলে এক পিস পাওয়া যায়, ওইটা একটা বিশাল কারণ ছিল, ওইটা এটা একটা বিষয়। আর বাকি ওই কবিতা লিখেছিলাম, কবিতা দিয়ে। আর একটা সময় আমি শুনেছিলাম কারোর একটা ইন্টারভিউতে, আমার ঠিক মনে নেই, যে যদি মানুষ পাহাড়ে ওঠার সময় মাথা নিচু করে ওঠে আর নামার সময় মাথা উঁচু করে নামে, এটা নিয়ম, গ্র্যাভিটি ওই করতে হবে। আর এটা মেটাফরিক্যালিও খুব ঠিক, যে উঁচুর দিকে ওঠে সে মাথা নিচু করেই থাকে, যে নিচের দিকে নামে তারই মাথাটা এরম হয়ে আছে বলেই সে নিচের দিকে নামছে আস্তে আস্তে। এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। লাইফে যে কটা মানুষকে দেখতে হবে, যদি সেই মানুষগুলো মাথা উঁচু বেশি করে থাকে, সে নিচের দিকে নামছে। হয়তো পয়সা আছে পকেটে, কিন্তু একটা মানুষ, সবচেয়ে দুঃখী মানুষ পৃথিবীতে সে মানুষটা যার কাছে শুধু পয়সা আছে আর কিছু নেই, ওই মানুষটা সবচেয়ে দুঃখী মানুষ। সে চাইলেও কিছু করতে পারবে না, মানুষ নেই তার কাছে, মানুষ ইনকাম করেনি। কিন্তু সাইকোলজি বলছে যদি কোনো মানুষ একা থাকার সুখ পেয়ে যায়, তাহলে যে মানুষ ধরো একা আছে এবং যে মানুষের কাছে যদি পয়সাও থাকে, তাহলে এই মন্তব্যটায় কি বলবে তুমি? কন্ট্রাডিকশন আছে মন্তব্যটায়। যে মানুষ একা থাকার সুখ পেয়ে যায় সে মানুষের আর পয়সা লাগে না, এখানে ওই জন্যই তারা সাধু হয়ে যায়। না, আমি সাধুদের কথা কিন্তু বলছি না। এবং তুমি যদি বলছো যে যারা একা থাকে এবং যাদের কাছে যারা একা থাকার সুখ পায়, ধরো মানে আমি একটু একটু রং ঢেলে বলি চরিত্রটা, এই ধরো আমরা হলিউডে জেসন স্টেথামকে যেরকমভাবে সিনেমাগুলো দেখে অভ্যস্ত, এই লোকটা একা আছে, সকালে উঠছে, ব্রেকফাস্ট বানাচ্ছে, বাইক নিয়ে গেল, নিজের কাজবাজ গেল, রাতের বেলা ঘুরে এলো, ক্লাব পার্টি বা হোয়াটএভার, তার যা ইচ্ছে করছে রয়েছে, ঘুম। অনেকেই আছে যারা কিন্তু এই লাইফটায় পছন্দ করে, আমি অ্যাকশানটা হচ্ছে না, নট নেসেসারি, ওটা শুধু সিনেমাতেই হচ্ছে, বাট এই লাইফটা অনেকেই পছন্দ করে। এবং এদের কি বলবে? এই লাইফটা অনেকেই পছন্দ। ওই যে বললাম যে আমাদের গানের সেট লিস্ট যেভাবে চেঞ্জ হয়, আমাদের লাইফেরও সেট লিস্টটা এইভাবে চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, কখনো হবেই, হতে বাধ্য। সে যদি ওই লাইফটাই লিড করে, তাহলে এই লাইফটা সে কতদিন লিড করবে? সে তো বোর হবে, বোর তো হতেই হবে। সে তখন কী নিয়ে বোর হবে, কী নিয়ে থাকবে? তার কাছে নিজের থাকার কাছে, যদি আমার কাছে টাকা আছে এবং আমি সব করতে পারি, অ্যাকচুয়ালি এটা কেউ একজন কোনো সময় বলেছিল, আমি জানি না কে বলেছিল, সবই এরকম ধার নেওয়া। সেটা হচ্ছে, ধরো খুশি খুশি बांटने से बढ़ता है, हेराफेरी तो खुशियाँ बांटने से बढ़ती है और दुख बांटने से कमता है। এই যে এই কিছু কিছু সিনেমা আমার লাইফে সবচেয়ে বড় ইন্সপিরেশনাল সিনেমা হচ্ছে 3 Idiots, যেটার কারণে আমার লাইফ চেঞ্জ করেছি আমি, করতে পেরেছি। ওটা কারণ পরে বলছি। আর এই ডায়লগটার মাহাত্ম্যটা কোথায়, যে ধরো খুশি যদি আমি ভাগ করে নিই, এটার মানে কি? আমি অনেককে খুশি করলাম, আমার আনন্দটা ছড়িয়ে দিলাম, তার সেই মানুষগুলো আমাকে আনন্দ দেবে। কিভাবে দেবে? ভালোবাসবে, কাছে টানবে, তাদের কাছে ডাকবে, তাদের বিভিন্ন কাজে আমাকে ইনভলভ করবে, নিয়ে যাবে। মানুষ মানুষের সাথেই থাকতে পছন্দ করে। কোনো মানুষ একা থেকে আজ অবধি সুখে আছি, একা আছি হয় না। দোকা তাকে থাকতেই হবে, অ্যাটলিস্ট দোকা থাকতে হবে। তারপর সে একটা টাইম পর গিয়ে একা হয়ে যাবে, কিন্তু সেটাও অনেক পরে। আর যে একা আছে এবং ভালো আছে, তার সে নিজের ভালো থাকার জন্য অনেক কিছু জিনিসে ইনভেস্ট করে। হ্যাঁ, ডেফিনেটলি। সেটা তার ভালো থাকাটাকে সে মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে অ্যাট্রাক্ট করে। কিন্তু মেটেরিয়াল তো তোমাকে টানবে না, তোমাকে কিছু দেবে না রিটার্নে। তুমি প্রথমবার গেমটা খেলে ভাল লাগবে, গেমটা শেষ হওয়ার পর কি তোমার সেম ভাল লাগবে? লাগবে না। না, তুমি আমাকে বলো, তুমি একটা গেম কিনে আনলে, এক্সাইটমেন্ট। আমার যেমন, যদি এই জিনিসটা আমার নিজেকে নিয়ে বলি, হয়তো শুরুতে ভালো লাগলো, একটা সময় অবশ্যই ভালো লাগবে না, অবশ্যই ভালো লাগবে। পর কি ভালো লাগবে না, তোমার কথা বলার একটা মানুষ লাগবে, ওটা ইম্পর্টেন্ট। ওটা মানুষের একটা টাইম পর গিয়ে লাগে, সেটা মানুষ একটা টাইম পর গিয়ে রিয়েলাইজ করে, কেননা শুরুতে রিয়েলাইজ করা কারোর পক্ষে সম্ভব না। আমি ধরি না জানতাম যে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শুনবো যখন আমি শুরুর দিকে করছি, কারণ আমার ঘন্টা ভালো লাগতো, তখন কিছুই ভালো লাগতো, কিছু বুঝতামই না। তো ওই রকমই ব্যাপার আর কি। এটা উইথ টাইম আমার একা থাকতে ভাল লাগে,
আমি নিজের সাথে নিজের কোম্পানি আমি এনজয় করি, কিন্তু তার মানে এটা এবার আমি যদি 10 দিন একা থেকে নিই, শুধু একা, তাহলে আমি পাগল হয়ে যাব, মানে টানা একাই আছি। হ্যাঁ, এবার ওই যে বই একটা ভালো বন্ধু বলে, বন্ধু এই কারণেই বলে কেননা বই যখন পড়া হয় তখন ওই ক্যারেক্টারগুলোকে আমরা খুঁজে পাই, রিয়েল লাইফে রিলেট করি, আর যদি না হয় রিয়েল লাইফে আমরা নিজেদেরকে ওর মধ্যে একটা ক্যারেক্টার ভাবি আর বাকিদেরকে নিজেদের বন্ধু বানিয়ে ফেলি, বা সেটা যেটা রিলেট করি, ওটাই আমার বাবা, ওটাই আমার মা, এটাই আমার বউ, এইভাবে রিলেট করে ফেলি, ওই জন্য বইটা বন্ধু মনে হয়। এটা পুরোটাই সাইকোলজিক্যাল গেমটা এইভাবেই ডিজাইনড যে তোমার মানুষ লাগবে, মানুষ না লাগলে তার উপস্থিতি লাগবে, উপস্থিতিও যদি না পাও তাকে তোমায় ইমাজিনেশনে রাখতে হবে কোনোভাবে। এইটা যদি তুমি বইও পড়ছো না, তুমি সারাদিন ধরো স্ক্রল করছে একটা মানুষ, সে ডিপ্রেশনে মারা যাবে কিছুদিন বাদে, ওইখান থেকেই তো ডিপ্রেশনের জন্ম। আর তাকে প্রচণ্ড কাজ করতে হবে, কাজ যদি যে কাজ করা বন্ধ করে দেবে সে ডিপ্রেশনে চলে যাবে, এটা নিয়ম তথাকথিত, হতেই হবে। তো ছেলেবেলায় কাকু কাকিমা তুমি বলছিলে যে মানে কখনোই তোমাকে কিছুতে বাধা দেয়নি, শুরুতে জীবনে ভালো হলেও পরবর্তীকালে অভাব দেখেছো, বাধা দেয়নি। এবং আমাদের অফ ক্যামেরা আলোচনা হচ্ছিল মানে তুমি হারিয়েছো কাকুকে, কোন বয়সে কাকু এক্সপায়ার করেন? 2019 সাল, 2019-এ ওইটা একটা মারাত্মক ফেজ ছিল, যে ফেজটা আমাকে অনেক কিছু শিখিয়েছে বেসিক্যালি। ওই সময় আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, ডিপ্রেশনে গেছিলাম ও না কোভিড না, বাবা মারা গেছিলো, সিওপিডি ছিল বাবার। এবার বাবার জন্য আমি ডিপ্রেশনে মানে ওইভাবে যাইনি, যে বাবার দুঃখে আমি ডিপ্রেশনে যাইনি, বাবার কষ্টটা আমি বহুদিন ধরে দেখতে পাচ্ছি। সিওপিডির পেশেন্ট মানে রাত্রিবেলা উঠে হাঁপাবে, খুব স্বাভাবিক সেটা, দম নিতে কষ্ট হবে, প্রচণ্ড কষ্ট হবে, দেখে মনে হবে নিজেরই দম আটকে যাচ্ছে, এরকম একটা ফিলিং হবে। তো ওইটা আমি বহুদিন ধরে দেখেছি, কিন্তু যখন নিরুপায় ফিল করেছি সেটা হচ্ছে যখন সেই লোকটাকে হসপিটালাইজ করতে হয়েছে। বললাম হতদরিদ্র পরিবার, না কোনো ইন্স্যুরেন্স, না কোনো জমানো পুঁজি, কিচ্ছু থাকে না এইসব পরিবারে। এবার তো যখন হসপিটালাইজ করতে হলো, তারপরে এইখানে তো সরকারি আমাদের ব্যবস্থাপনা ওটা একটা উঠে আসে, যে আমি পরপর সরকারি হাসপাতালগুলোতে গেছি আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, ওইটাই একটা অস্ত্র। তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরকারি হাসপাতালগুলো যেতে যেতে বুঝলাম যে ওটা একটা খেলনা বানানো হয়েছে লোককে দেখানোর জন্য, খেলনায় নাও, খেলনা হয় না, ওটা একটা খেলনা। তুমি স্বাস্থ্যসাথী কার্ডের তখন চিকিৎসা পাওনি? পাইনি, শুরুতে তো পাইনি। ওই খেলনাটা কেন খেলনা, ওটা হচ্ছে ওই কার্ডটা স্বাস্থ্যসাথী কার্ড না, ওই কার্ডটা হচ্ছে অ্যাক্সেস কার্ড, যে অ্যাক্সেস কার্ড বলবো না, ওটা হচ্ছে ওই কার্ডটা নিলে, ওই কার্ডটা কাজ করাতে গেলে তোমাকে একটু তেল ক্যারি করতে হবে, ঠিক আছে, ওই তেলগুলো এপার সেপার একটু মারতে হবে, আর সেটা প্রচুর মানে কিলো লিটার তেল ক্যারি করতে হবে রোজ। তারপর নিজেকে কিছুটা বিক্রি করতে হবে যে আমি তোমাকেই ভোট দেব, এত কিছুর পর গিয়ে ওটা কাজ করে, ওটা শুরুতেই কাজ করে না। তো আমি সেটা বুঝতে পেরেছিলাম। তো এই সমস্ত হওয়ার পর আমি ওই কাজগুলো করতে করতে বুঝতে পারলাম যে খেলাটা কী হয়, যে 3টে হসপিটাল আমি ঘুরেছি, 3টে হসপিটালে সেম চিকিৎসা করতে গেছে, আর 3টে হসপিটালে বাবার যদি আমি বলি 80% বেঁচে ছিল, সেখান থেকে 60, 40, 30-তে নিয়ে চলে এসছে। তৃতীয় হসপিটাল বলছে আমি 6 ঘন্টা অবজারভেশনে রাখবো, যে 6 ঘন্টা চলে গেলে মারা যাবে লোকটা। আমি জানি দেখে, যার ব্রেন অবধি অক্সিজেন পৌঁছচ্ছে না, যে কনসিয়াসনেস হারিয়ে যাচ্ছে যার, সে কতক্ষণ বেঁচে থাকবে। ওই মোমেন্টে গিয়ে বলছে 6 ঘন্টা অবজার্ভ করবো। মানে ওদের বেসিক্যালি দরকার হচ্ছে একটা কী বলে হয় না, এক্সপেরিমেন্ট সাবজেক্ট দরকার। তো ওই সাবজেক্টটাই ছিল, মানে আমরা জনগণরা যাদের কাছে পয়সা নেই, সরকারি হাসপাতালের কাছে আমরা সাবজেক্ট, তো আমাদের ওপরেই যা হয় সেটা আমরা দেখি এবং সেটা দেখে আসছি, আর এটা নর্মাল হয়ে গেছে আমাদের কাছে, আমরা এটা অবাক হই না। ওই কারণেই এত প্রাইভেট হসপিটাল নার্সিংহোমের এত বাড়বাড়ন্ত। এবার সেটা অ্যাক্সেস করছে তারাই যাদের কাছে প্রচুর পয়সা আছে, আর তাদেরকেই অ্যাক্সেস দেওয়া হয়। আর বাকিগুলো সব লোক দেখানো, ওগুলো ওই কার্ডের সাথে তেল লাগে, তাহলে কার্ড কাজ করে, নাহলে করে না। তো ওই জায়গাটায় আর পার ডে যাচ্ছি নার্স। এবার 3 নম্বর হসপিটাল থেকে বেরোনোর পর আমি কী করবো, বাঁচাতে হবে। নার্সিংহোমে নিয়ে গেলাম একটা, আমার সাথে এক বন্ধু ছিল, ও আরেক ওরকম বন্ধু আর কি, মানে ও আর কি, মানে ওর বাড়ি আমার থেকে বহু দূর। এবার আমি ওকে ফোন করেছি, আর আমার বাড়ির থেকে 2 মিনিট হাঁটার ডিস্টেন্সে একটা বন্ধুকে ফোন করেছি, ও আগে পৌঁছেছে। এমার্জেন্সিটা কিছু মানুষ অদ্ভুত সময় এমার্জেন্সিতে কাজে লাগায়, ওর নামও নিতে আমার কোনো আপত্তি নেই, নেগি,
নেগি আমার খুব ভালো বন্ধু অ্যাকচুয়ালি, সেটা মানে বন্ধু অর্থ যা, হ্যাঁ নেগি, ওই নেগি উদ্ধারটা করেছিল আমাকে, মানে দুবারই, প্রথমবারও সেকেন্ডবারও। প্রথমবারে গিয়ে ওকে 15,000 টাকা ইনস্ট্যান্ট দিতে হবে, আমার কাছে নেই, নেগি দিল। এবার সেটাও চায়ও নি কোনো দিন। এবার এরকম বন্ধু পাওয়া ভাগ্যে, লিটারেলি। এবার এবার দেখছি থার্ড নার্সিংহোমে যখন নিয়ে গেলাম তখন সে আনকনশাস। এবার ওখানে ট্রিটমেন্ট শুরু হবে। এবার তারপরের দিন থেকে যখন রোজ বাড়ি আসছি দেখছি 25,000 30,000 টাকা বিল ওষুধের। এবার শুধু ওষুধের, তারপর তো বেড হ্যান ত্যান আছে। এবার এটা কোথা থেকে আমি মেকআপ করবো? আমার তো কোনো আইডিয়া নেই যে আমি কী করবো। এই দাদা সেই দাদা, এই চাঁদা ওই চাঁদা, এই ধার ওই ধার, এই করতে করতে ডুবে গেলাম। জাস্ট 19 সালে ডুবলাম, 20 সালে তারপরেই ব্যবসা 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 ব্যবসা। মাথাতে ছিল না যে ব্যবসাতে নিজেকে ফার্স্টে ডুবতে হয়, তারপর ব্যবসা তোলে। সেটা তো আবার 2টো ব্যবসা 3টে ব্যবসা করে নিজেকে আরও ডোবালাম। কিন্তু বাই এনি চান্স আমি লোনগুলোকে অনেকটা শোধ করতে পেরেছি। আর তারপর কিছু একটা লোন তো বন্ধুত্বের দামে শোধ করতে হয়েছে আমাকে হিসেব মতো। তার কারণ সে সবচেয়ে খারাপ মোমেন্ট যেটা, সেই মোমেন্টটাতে সে ওই টাকার কথাটা তুলেছে, যে সময়টা তার তোলা উচিত ছিল না। বললাম ঠিক আছে, ধার করে হলেও দিই, কিন্তু তোর সাথে বন্ধুত্বটা শেষ আমার, আর এই পথ আর মারাবো না আমি, হয়ে গেছে। এবার এবার এই টক্সিসিটিগুলো যদি কেউ নেয়, আমি নিয়েছি ছোটোবেলা থেকে। এবার কী হয়, কিছু মানুষের টক্সিক বন্ধু থাকে, তারা চায়ও, তারা টক্সিক বন্ধু চায়, যারা প্রচণ্ড রকম টক্সিসিটি দেবে, প্রচণ্ড রকম ডিস্টার্ব করবে, মানে মাথাটাকে ঘেঁটে রেখে দেবে। তো এরকম যারা চায়, আমি তাদের মধ্যে ছিলাম। এখন চাই না। এখন আমি ওই জন্য আমার দুটোই বন্ধু, আমার গার্লফ্রেন্ড আর আমার আরেক বান্ধবী, ওই দুই বন্ধু আমার। এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি জিনিসটাকে। আর বাকি ওই বন্ধুবান্ধব ওইখান থেকে কাঁচি। তারপরে ওই লোন যেগুলো ছিল সেগুলো একটু একটু করে সুদরে একটু দিয়ে, নেগির জন্য যা করতে পারি সেটা করে। নেগি আমার দিদির বিয়েতেও হেভি হেল্প করেছিল। আমার দিদির বিয়েও হয় 2019 সালে। এবার মানে দিদির বিয়ের আগে বাবা হসপিটালাইজড হয়, তারপর হসপিটাল থেকে অনেক কাকুতি মিনতি করে তখন আমার শিলাজিৎদা ম্যাসিভ ধার দেয়। শিলুদা আমাকে ওই জায়গাটাতে এমন হেল্প করে দিয়েছে যে আমি শিলাজিৎদার ডাকলেই যাব। এই জায়গাগুলোই তৈরি হয়েছে আর কি, একটু একটু করে। ওই জায়গাটা শিলুদা একটা ম্যাসিভ হেল্প করে। তারপর ওইখান থেকে ওটা হসপিটাল চুকে যায়, স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে ওই তেল মারাটা কাজ দেয়, RNT করে ভর্তি হয়, সেখানে আমার 1 পয়সা লাগে না। ওখান থেকে সুস্থ হয়ে আসার পর বাবা আর মাস 6-7 বেঁচে ছিল। এবার বেঁচে ছিল যেটা, আগে বেঁচে থাকার মতো বেঁচে ছিল, তখন হাঁপানি ছিল না। তখন মানে ওভারব্রিজ টপকে যাচ্ছে, দক্ষিণ বারাসাত যাচ্ছে, দিদির বাড়িতে যাচ্ছে। মানে আমি তো তখন আমার হেভি লাগছে মজায়। বাবা তখন গলার শর্টটা চলে গেছিলো শুধু। বাবা 69। তাহলে হঠাৎ 6-7 মাস পর 69 বলছি, সরি 59। আমার বাবা অনেক কম, 60-61-তে মারা গেছে। না তাহলে মানে সুস্থ হয়ে আসার পর 6-7 পর না, ওটা তো লাংসের 2/3 নষ্ট হয়ে গেছিল। আচ্ছা। এবার তার মধ্যে আমি একটা ব্লান্ডার করি যে আমি একটা কুকুর নিয়ে আসি। এবার ওইটা একটা ব্লান্ডার হয়ে গেছিলো। এবার সেইটা এফেক্ট করে দিয়েছে। আর শীতকাল হলেই বাবার ওটা হতো, হয় নর্মালি। এবার ডাক্তার বলেই দিয়েছিল এরপর যদি আবার হসপিটালাইজ করতে হয় তুমি ভাববে যে তুমি আর ফিরে নিয়ে যেতে পারবে না। এবার প্রথমবারে আমি ধাক্কাটা খেয়ে গেছি যখন স্বাস্থ্যসাথী নিয়ে, তখন আমি সেকেন্ডবার অ্যাওয়্যার হয়ে গেছি যে কোথায় আমি পাবো জেনে রাখি আগে থেকে। সেকেন্ডবারে ডাইরেক্ট সেই হসপিটালে গেছি। এবার সেটা পেতে কোথায় যেতে হয়েছে আমার? বাগুইহাটি নিয়ে গেছি। সেখানেও বাবা একদিনের জন্য চোখ খুলেছিল। এবার বাবার কনসার্নটা ছিল, বাবা আমাকে ম্যাসিভ ভালোবাসতো, মানে প্রচণ্ড। একটা ছেলে কোথায় বেরিয়ে গেছে, বাড়ি ফিরছে না, মানে সে অন্যরকম চিন্তা। আমার বাবার নাম্বারটাই মা ইউজ করে, আর ওটা বাবা বলেই সেভ করা এখনও পর্যন্ত। আমি ওটা ইচ্ছে করেই চেঞ্জ করিনি। বাবাই ফোন করতে বারবার, মা করে না। এবার তো তোমার বাবা একবারই চোখ খুলেছিল। চোখ খুলে দেখলো যে আবার সেই অত আলো, আবার সেই নার্সিংহোম, আবার খরচা। ওই যে ট্রমাটা বাবা আমার মুখে চোখে দেখতে পেয়েছিল যে আমি কী ট্রমাটা গেছে আমার, তো ওইটা রিপিট করতে চাইনি। আমি বুঝতেই পেরেছিলাম যে প্রথম দিন চোখ খুলে যে এক্সপ্রেশনটা আমাকে দিয়েছে, আমি ভেবেছি বাঁচার ইচ্ছাটাই নেই, যে বাঁচার ইচ্ছা থাকলে তবে তো সার্ভাইভ করে বাড়ি অবধি যাবে। ইচ্ছাটাই যদি চলে যায় তাহলে কী করবে? তো বুঝতেই পারছে যে আমি, আমার ওপর দিয়ে হেভি চলে যাবে। ও ওপর দিকে প্রশ্ন করলো, চোখ দিয়ে প্রশ্ন করলো। আমি বললাম সব হয়ে গেছে, কোনো চাপ নিও না তুমি। সে কে বুঝবে সেটা? বুঝতে পারলে তবে না। এটা একটা প্যাথেটিক সিচুয়েশান, যে সিচুয়েশানটা আমাকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে যখন বিপদের সময় কারা কারা আসতে পারে,
তো তাদের সাথেই আমি মিশি। আর হচ্ছে সরকারের ওপর কোনো ভরসা করা যাবে না, এই দুটো জিনিস আমি বুঝে গেছি। এমনি ভন্ডুলকে যদি বলি আমি বাবা মার উদ্দেশ্যে কিছু বলতে, কি বলবে? বাবার সাথে আমি খুব খারাপ ব্যবহার করতাম, যেটা আমি এখন রিয়েলাইজ করি যে সেটা হয়তো নাও করতে পারতাম। আর আমাদের ফ্যামিলিটা এমন না, আমাদের বলে না, বাঙালি পরিবারের একটা থাকে যে আমরা ভালোবাসাটা ব্যক্ত করি না, আমরা ঝগড়াটা ব্যক্ত করি, আর ওটার মাধ্যমেই ভালোবাসা বোঝানোর চেষ্টা করি। আমার মানে ধরো বাড়িতে বাবা মা ঘনিষ্ঠ হচ্ছে বা চুমু খাবে একজন আরেকজনকে, এটা বিপজ্জনক ব্যাপার। বাচ্চা দেখতেই পাবে না, বাচ্চা যেন দেখতে না পায়, এটা বাচ্চা বিগড়ে যাবে। কিন্তু বাচ্চা দেখছে বাবা মাকে ঠেঙাচ্ছে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা এমন একটা বিচ্ছিরি মাইন্ডসেট যেটা পরবর্তীকালে ভালোবাসা আর ব্যক্ত করতে দেয় না। আমার কাছেও ন্যাকামো মনে হয় এখন। আমি আমার গার্লফ্রেন্ডকে যে ভালোবাসি সেটা আমি ব্যক্তই করতে পারি না। এবার সেটা ব্যক্ত করতে না পারলে সেই বা কী করে বুঝবে? এবার আমার কাছে সেই ব্যক্ত করতে চাওয়া যে শব্দগুলো বলছি, শব্দগুলোই আমার কাছে নতুন। ওই শব্দগুলো আমি কোনোদিন বলিনি, আমার কাছে কেমন একটা লাগছে, নিজের অস্বস্তি লাগছে, ন্যাকামো লাগছে, কারণ ছোটোবেলা থেকে তাই জেনেছি। এইটা একটা বিচ্ছিরি জিনিস যেটা আমার মনে হয়। আর এটা আমার মা বীভৎস রকম প্রচণ্ড রকম টলারেন্ট, মানে আমি বলবো মাকে যে কোনো সিচুয়েশানে ফেলে দিলে মা ওই সিচুয়েশানটা সারভাইভ করে যাবে, এরকম একটা মহিলা। মানে মায়ের এমন একটা ঘটনা আছে, ছুঁচ দিয়ে সেলাই করছিল, ঢুকে গেছে চোখে, ওটা নিয়ে নিজে হাসপাতালে গেছে, বের করে তারপর চোখটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বিভৎস সহ্য শক্তি, মায়ের থেকে আমিও পেয়েছি সহ্য শক্তিটা, সব দিক থেকে। মেন্টাল সহ্য শক্তি আমার কেটে গেলেও, আমার ওরকম কিছু অপারেশন যখন হয়েছে সব ছেলেপিলে কাঁদছে রুমের মধ্যে, আমি একা আস্তে আস্তে হাতে চ্যানেল করে এসেছি, আস্তে আস্তে আমার কিছু হচ্ছে না। এই যে ব্যাপারগুলো, ওগুলো মার থেকে এসছে। আর সাপোর্ট অলওয়েজ, মানে সাপোর্টে আমি কখনো, আর জেঠিমা আমার সাপোর্ট সিস্টেম বেসিক্যালি। জেঠিমা আছেন এখনো? হ্যাঁ, জেঠিমা আছেন, কিন্তু জেঠিমা বেসিক্যালি ওটাও আর একটা লম্বা গল্প, সেটা তার নিজের ছেলে বৌমা জড়িত সেটার সাথে। তো জেঠিমা নিজের বাড়িতেই থাকে না, জেঠিমা থাকে এখন, জেঠিমা খুবই শিক্ষিত, জেঠিমার বয়স এখন 74 কি 75 হবে। জেঠিমা আমাদের কী বলে জায়গাটা, বাসন্তী দেবী কলেজ থেকে গ্র্যাজুয়েট। আচ্ছা, মানে কোন সময়ের গ্র্যাজুয়েট বুঝতে পারছো তো? সেই শিক্ষিত মহিলা, সে গভর্নেন্সের কাজ করে। এবার আমার আরও দ্রুত কাজ করা উচিত বলে আমার মনে হয়, কেননা তাকে আমি রাখতেও পারছি না সে যেভাবে রাখতে পারা উচিত, কেননা তার ছেলেও রাখছে না। তো এক সময় যথেষ্ট, হ্যাঁ, মানে জেঠিমাই তো বাঁচিয়ে রেখেছে আমাকে। আমার ওই সময় অপারেশন, বাবা মা কিছু করতে পারতো না, সিম্পলি মরে যেতাম। যে সময়টা অপারেশন হয়েছে ওই সময় জেঠিমা, মানে আমাদের তখন সচ্ছল পরিবার, জেঠিমার সচ্ছল পরিবার। সেটা জেঠিমা একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করছে, জেঠু একটা জায়গায়, জেঠু টাইপরাইটার এক্সপার্ট ছিল আর কি, টাইপ মেশিন ছাড়াতো। আর তখন রমরমা বিশাল 90s থেকে 2000 অবধি। তারপর তো পড়ে গেল হালকা না পুরোই পড়ে গেল কম্পিউটারের জন্য। ওই সময় টাইপ মেশিনের জন্য একটাই মেকানিক, সেটা আমার জেঠু, এরকমই একটা ছিল। তারপর আস্তে আস্তে ডিগ্রেডেশন, দাদার বিয়ের পর থেকে ধ্বংস প্রক্রিয়া শুরু হলো, সেটা আমি দেখতে পেলাম। একটা মানুষ কীভাবে চেঞ্জ করতে পারে একটা ফ্যামিলির গ্রাফ, সেটা হলো। তো ওই জিনিসগুলোই আমার মধ্যে প্রচুর চেঞ্জেস নিয়ে এসছে আর কি। ওইগুলোই আমি ইগনোর করতে শিখেছি, অনেক কিছু যেগুলো আগে ইগনোর করতে পারতাম না। এরকম করতে করতে এখন আমি যেভাবে নিজের মানসিক স্থিতিটাকে টিকিয়ে রেখেছি, তাতে আমার মনে হয় যে হ্যাঁ, যদি রাগ হয়, যদি কিছু নিয়ে প্রচণ্ড বিরক্ত লাগে, তাহলে সেটাকে লেখা দিয়ে বের করে দিতে হবে। আর ঝগড়াঝাটি করতে গেলে হাতে মুখে করা যাবে না, পারবো না। আমি মারপিটও শিখতে চেয়েছি, আমি ওটা করবো, আমার কমব্যাট শেখার ইচ্ছা, আমার কমব্যাটিংয়ের ইচ্ছা আছে, মানে ওটা আমার একটা ইচ্ছা, মানে মানে 40-এর মধ্যে এটাকে আমাকে অ্যাচিভ করতে হবে। আমি ওই জায়গাটা চাইছি, মানে অ্যাটলিস্ট যাতে সেলফ ডিফেন্সটা করতে পারি, হুটহাট যাকে তাকে ভয় পেতে হবে না আমাকে। আর অ্যাকচুয়ালি কী হয়, যখন তুমি কমব্যাট জানবে না, তখন তোমার মাথা ঠান্ডা থাকবে। তার কারণ কনফিডেন্সটার জন্য শুধু নয়, আরেকটা কারণ হচ্ছে ওখানে ওইটাই শেখানো হয়, কেননা যে কমব্যাট জানে তার মাথা গরম হয়ে গেলে তো সে ধুমধারাক্কা জায়গায় তাকে মেরে দেবে। মাথা ঠান্ডা রাখতে হবে এই কারণেই, কেননা যাতে রিড করা যায়, সামনের অপোনেন্টকে রিড করতে পারা যায়। আর কমব্যাটিংটা ওইখানে খুব এসেনশিয়াল। আর নাহলে কি হয়, আমরা নর্মালি যে জানে না, তা সে এরকম একটা সিচুয়েশানে পড়লে হাত পা চালায় মাথা গরম করে, কাঁপতে থাকে, কোনো লাভ হয় না। আর ওটা আমার হয় লিটারেলি, ব্লাড প্রেশার হাই হয়ে গিয়ে কাঁপি, কেননা কনফিডেন্সটা চলে যাচ্ছে, শুধু গলা আছে তখন আমার কাছে, হাত দিয়ে মারতে পারবো না, মারলে নিজের লেগে যাবে, তার মধ্যে মিউজিশিয়ান, লেগে গেলেও বিপদ। তো আমাকে সব দিকটা হাত পাই
আর তার মধ্যে ড্রামার যেহেতু গোটা বডিটাই মানে যেখানেই লাগবে সেখানেই বিপদ আর কি একটা সব জায়গাতে আমার মানে ওইটার ক্ষেত্রে আমি অনেক খেলাধুলা ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলাম ওই কারণে, ক্রিকেটটা খেলতাম, বিপজ্জনক জিনিস। তো ওই ওই জায়গাগুলোর জন্য কম্ব্যাটিংটা শিখবো একটা সার্টেন টাইম পর, ফিটও থাকা যাবে। আমরা ফিরে আসছি একটা ব্রেকের পর। বেশ গম্ভীর আলোচনা হয়ে গেল, লাস্টেরটা একটু যদিও বা হালকা হয়ে করে দিয়েছে বন্ডুল নিজেই জিনিসটা, যেটা ভালোই করলো, কারণ খুবই সিরিয়াস হয়ে গেছিলো। তো ফিরে আসছি একটা ব্রেকের পর। ফিরে এলাম একটা ব্রেকের পর। ব্রেকের সময় শুনছিলাম যে ভন্ডুলের অভিনয় নিয়েও খুব শখ আছে, একটু অভিনয়ের গল্প কিছু শুনি। অভিনয়টা বেসিক্যালি ওই ফার্স্ট লাভের মতো না ফার্স্ট লাভ না সেকেন্ড লাভই হবে। ফার্স্ট লাভ তো ছোটোবেলায় হয়ে গেছে বললাম, মিউজিক ওটা করতে করতে তারপর একটা সার্টেন টাইমে স্কুল লাইফে ক্লাস 6-7 থেকে আমি নাটক করছি স্কুলে। 6-এ করেছি ফার্স্ট, তখন 11-এর একটা দাদা আমাদেরই পাড়াতে, হরিনাবি আমার স্কুল, ছোটো 1 থেকে 12 অবধি হরিনাবি স্কুল আমার। তো ওখানে ক্লাস 7-এ আলাপ হয় এক দাদার সাথে একটা নাটকের জন্য, সে নাটকটা হয়নি ফাইনালি। তারপরে এবার আমার ওখান থেকে চাগার দেয় ব্যাপারটা যে আমি আচ্ছা এটা করতে পারি। তারপর ক্লাস 7-এ আমার এক বন্ধুকে পাই, সে ফেল করে 7-এ ছিল, সে তার 8-এ থাকার কথা ছিল। এবার তার নাটক নিয়ে প্রচণ্ড একটা ছিল। তো ও আর আমি দুজনে মিলেই নাটক, স্কুলের টিচার্স ডে শেষ হওয়ার, টিচার্স ডে আসার আগে অবধি টিচার্স ডে রিহার্সাল হতো, টিচার্স ডে চলে গেলে সরস্বতী পুজো রিহার্সাল হতো। আমরা রিহার্সাল করতাম, ওটা আমাদের একটা মজার জিনিস ছিল যে আমরা ক্লাস করতে হচ্ছে না রিহার্সাল করছি, আর কেউ কিছু বলছে না, টিচাররা কিছু বলছে না, অন্য ঘরে সুন্দর রিহার্সাল করছি। এটা একটা মজার বিষয় ছিল। ওইটা করতে করতে তারপর সেখান থেকে স্কুলে সবাই জেনে গেল যে আচ্ছা এরাই নাটক করে, এরাই করবে। 12 অবধি তাই করেছি। 12-এর পর থেকে অন্য যারা 11-এ ছিল তারা আমাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে গিয়ে তারাও ভালো নাটক করেছে। পরে গিয়ে আমি স্কুল ছাড়ার পর গিয়ে দেখেছি হেভি নাটক করেছে তারা। তাদের মধ্যে একজনকে আমি বলেইছি তুই অভিনয় কেন করছিস না, তুই এইসব কেন করছিস, ও একটু আছে, একটু না পোটেনশিয়াল, একটু এইটা আছে। আচ্ছা, তো ওই ব্যাপারটার জন্য আমি ওকে বলেছিলাম তুই অ্যাক্টিংটা কর, অ্যাক্টিং ফাটিয়ে করছিস অ্যাক্টিংটা। তো আছে ওই যার যেটা পছন্দ সে ওই দিকে গেছে, ওর ওটা পছন্দ। তো ওইটা থেকে শুরু হলো। তারপরে একটা নাটকের গ্রুপে আমি জয়েন করি ক্লাস 11-12-এ পড়াকালীনই। নাটকও করছি, ড্রামসটাও শিখছি, এরকম একটা টাইম। তারপর আমি রিয়েলাইজ করলাম যে যদি আমি থিয়েটার গ্রুপটাতে আমাকে একটা নাটকে একটা ক্যারেক্টার দিয়েছিল, সেটা হচ্ছে গুন্ডা। তো আমি বুঝলাম যে আমার যা ফিচার্স তাতে আমাকে গুন্ডাই দেবে ভবিষ্যতে, মোটামুটি গুন্ডা দিয়ে শুরু করবে, তারপর কি করবে জানি না, কিন্তু গুন্ডা আমার হতেই হবে। তাই আমি বললাম যে গুন্ডার অ্যাক্টিং করে ইন্ডাস্ট্রিতে, বাংলা হিন্দি এনিওয়ান, সেই গুন্ডা সারা জীবন গুন্ডাই থাকে। ওইখান থেকে চেঞ্জ করে ক্যারেক্টার শিফট করতে গেলে ওটা হয়ে ওঠে না, আর সারা জীবনে স্ট্রাগল লেগে যায়। তার মধ্যে যদি হিরো মাফিক দেখতেও না হয় তাহলে তো বিশাল চাপ। তো ওই জায়গা থেকে আমি ভাবলাম যে এখানে ওইটা খুব বেশি ম্যাটার করছে, মুখটা, তারপর গিয়ে ট্যালেন্ট। তো আমি ভাবলাম যে এখানে যেটাতে ট্যালেন্ট আগে আসবে সেই জিনিসটা করা বেটার হবে আমার জন্য। তাই মিউজিকটা তখন চুজ করি, নাটকটা ছেড়ে দিয়ে পুরোপুরি। মানে আমি নিজেই ডিসিশন নিয়েছিলাম দুটোর মধ্যে একটা করতে হবে, দুটো করতে পারবো না, কোনটা করব, মিউজিক। তারপর থেকে মিউজিক করে ওই ব্যান্ড, তারপর থেকে পুরো জার্নিটা যেটা বললাম ওইটা। আর ভবিষ্যতে অ্যাক্টিং নিয়ে ইচ্ছা আছে? অবশ্যই, প্রবল ইচ্ছা আছে। অ্যাক্টিং আমি লাস্ট করেওছি, কিন্তু খুব কম, ছোট্ট একটা রোল ছিল আমার হস্টেল ডেজ বলে সিরিজ যেটা হয়েছিল হইচইতে, ওটাতে একটা ছোট্ট ক্যারেক্টার ছিল। আর তারপর টুকটাক এমনি সাইড ক্যারেক্টার্সও না, জুনিয়র আর্টিস্টই একখানা, কাছের মানুষ সিনেমাটাতে একখানা ওই নীলদাই ডেকেছিল আমাকে, একখানা ফরেন ডেলিগেট, হালকা রেসিস্ট কিন্তু তাও ঠিক আছে, ফরেন ডেলিগেটের একটা রোল ছিল, ওটা করেছি। তারপরে এখন আপাতত একটা 2-3টে মতো অফার আছে, তো সেই অফারগুলোর মধ্যে একটু ছেঁকে করতে হবে, জিনিসটা বুঝে করতে হবে। ভুলভাল যে কোনো কিছু করে দিলে একটা চাপ আছে। তার মধ্যে একটা সোশ্যাল ইমেজ বানিয়েছে লোকজন আমাকে নিয়ে, যে সেখানে ওই জায়গাটাও একটা হ্যাম্পার করাটা ওটা ডিফিকাল্ট। বাট স্টিল আমার মতে আমার অভিনেতা, যখন আমি অভিনয়টা করব তখন আমার মনে হয় যে যেন আমাকে লোকে কেউ চিনতে না পারে যে ওটা আমি, মানে আমার চরিত্রটাই যেন ওর মধ্যে না ফুটে ওঠে, এরকমই ইচ্ছা আছে। তবে ভালো গল্প, ভালো চরিত্র, আর গল্প ভালো হলে আমি সেই রকম একটা মুভিতে ডেফিনেটলি আমি ট্রাই করব। আর পছন্দের অভিনেতা? অনেকজন আছে, শুনি কিছু নাম। রিসেন্ট টাইমস যদি এখনকার বলি, অভিনয় দেখে ভাল লেগেছে ভিকি কৌশল, খুব ভালো।
একটা সার্টেন টাইমে অভিনয় দেখে আমি ছিটকে গেছিলাম একটা দুটো সিনেমাতেই, সেটা ঋত্বিক রোশনের। আর থ্রু আউট যদি বলি অভিনয়, মানে ম্যাসিভ লেভেলের অভিনয়, আমি কি বলবো, যেসব বড় নামগুলো আছে তাদের নাম না নেওয়াই ভালো, কেননা তারা হিরো মেটেরিয়াল। আমি ওই অ্যাক্টিং বলছি না, রাজকুমার রাও, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, এরা মানে বলিউডের দিকে এরা। আর বাংলার দিকে যদি বলি, এক্ষেত্রে বাংলাতে খুব ভালো যিশু সেনগুপ্ত অ্যাক্টর হিসেবে, জিতু কামাল, জিতুদার সাথে আমার কদিন আগে আলাপ হয়েছিল, কেমন মানুষ? শিলুদার মতোই, শিলুদার সাথে ওখানেই আলাপ হয়েছে। তো ওরকম ঠোঁটকাটা লোক, হেভি লোক, মজা লেগেছে হেভি আলাপ। জিতুদার অ্যাক্টিংও ভালো লাগে আমার। তারপর আর যে সময় আমি যখন ছোট ছিলাম, রাহুলদার আমি অ্যাক্টিংয়ে ফিদা হয়ে গেছিলাম, চিরদিনই তুমি আমার, ওটা নোংরা, ওই অভিনয়টা অন্য। সোহম তারপরে চেঞ্জ হয়ে গেছে, অভিনেতা সোহম থেকে যখন পলিটিশিয়ান সোহম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেছে চিন্তাভাবনা, আমারও চিন্তাভাবনা দর্শক হিসাবে চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগলেও আর লাগে না, এরকম একটা ব্যাপার। তুমি প্রসঙ্গটা তুললে যে জন্য না বললেই নয়, এবং তুমি একটু বিশেষ মানুষ, তাই একটু তোমার মুখ থেকে বিশেষ করে উত্তরটা চাই। শব্দ চয়নটা করতে পারলাম না বলে বিশেষ দিয়ে ঢেকে দিলাম। তো তো এবার তোমার হচ্ছে এই যে আজকাল এত মানে অভিনেতারা, বিশেষ করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, তারা রাজনীতিতে এসছে এবং মানতে আমরা কোথাও বাধ্য হয়েছে শিল্পের মান পড়ে গেছে। কি বলবে এটা নিয়ে? এবং তুমি কি মানে তুমি একজন শিল্পী হিসাবে মানে তুমি কি সাজেস্ট করছো যাতে আবার এই ইন্ডাস্ট্রির হারিয়ে যাওয়ার গৌরবটা আবার পুনরুদ্ধার হয়? এই গৌরব পুনরুদ্ধার হবে না, এটা প্রথম কথা। তার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি আগে আর্টিস্টদের নিয়ে কাজ করতো, কিন্তু এখন ইন্ডাস্ট্রি বিজনেসম্যানদের নিয়ে কাজ করে। আর্টের গুরুত্বটা কমে গেছে, ব্যবসার অনেক বেশি চাগার দিয়ে উঠেছে। তো সেই জায়গা থেকে সবার প্রথম যেটা গণ্ডগোল হয় সেটা হচ্ছে যে লেখে, তার লেখাকে কম্প্রোমাইজ করতে হয় সবার প্রথম। কিছু এইটা লিখতে পারবে না, সেটা লিখতে পারবে না, এটা একটা প্রথম জিনিস। আর 2 নম্বর হচ্ছে পাবলিককে প্লিজ করার যে একটা প্রবণতা চলে এসছে না যবে থেকে, সেটা কখনো মৃণাল সেন ভাবেনি সেরমভাবে, ঋত্বিক ঘটক তো ভাবেইনি। আর সত্যজিৎ রায় হালকা পোলকা ভেবেছিল। সত্যজিৎ রায় প্রচণ্ড ট্যালেন্টেড, প্লাস প্রচণ্ড একজন পলিটিক্যাল আমি বলবো ডাইরেক্টর ছিল, কেননা সে অদ্ভুতভাবে পলিটিক্সটা এমনই করেছিল যে সরকার বিরোধী ফিল্ম করার জন্য ফান্ড করেছে। একদম এটা বিশাল ক্যালি একটা লোকের, এটা করতে পারা বা এটা করাতে পারা। যদিও সেই সময় বিধানচন্দ্র রায় ছিলেন, তো করাপ্ট নেতা না থাকলে ফান্ড করা যায় কিছু ভালো সিনেমা, আর করাপশন থাকলে সেখানে ভালো জিনিস বেরিয়ে আসে না, সেটা আমরা বুঝে গেছি এতদিনে। ওই জন্যই ভালো কিছু বেরোচ্ছে না, বেরোবেও না ভবিষ্যতে, কেননা রন্ধে রন্ধে করাপশান যে করছে সে এখন করছে, যে পরে আসবে সেও করবে। আর এটাই নিয়ম আমরা ধরে নিয়েছি, মানে পলিটিক্স মানেই করাপশান হবে, আর যে করে না সে থাকতে পারবে না, এরকম একটা মানে আমরা ধরেই নিয়েছি ব্যাপারটা, যে এটা খুব মানে এটাই বাস্তব। তো ওই জায়গাটা থেকে ফার্স্ট অফ অল এটা পুনরুজ্জীবিত করা ডিফিকাল্ট। আমি একটা চেষ্টা চালাচ্ছি, সেই চেষ্টাটাতে আমি সবার প্রথম যাকে গুরুত্ব দিচ্ছি না সেটা হচ্ছে অডিয়েন্সকে গুরুত্ব দিচ্ছি না এই কারণেই, মানে আমি অডিয়েন্সের পছন্দ মতো জিনিস করবো না, আমি যেটা দেখাতে চাইছি সেটা দেখাবো। অডিয়েন্স যদি দেখবে, যদি না দেখবে না, যারা দেখবে তারাই আমার অডিয়েন্স, এরকম ব্যাপারটা। এটা আমার চিন্তাভাবনা এই মুহূর্তে। এটা প্রোডাকশন করছো? না প্রোডাকশন করছি না, আমি যা কাজ করব, মানে ধরো আমি একটা রিসেন্টলি একটা র্যাপ করেছি কদিন আগে। এবার সেই র্যাপটা গাছ নিয়ে, আমি প্রকৃতি কবি বলতে পারি নিজেকে, কেননা আমি মোস্টলি কাজটা চালিয়ে যেতে চাই এনভায়রনমেন্ট নিয়ে, যাতে ওইটা নিয়ে লোকের সচেতনতা বাড়ার কোনো লক্ষণ নেই। অনেকে চেষ্টা করছে, আমিও তাদেরই একজন আর কি, চেষ্টাটা করে যাই, কতদূর কী হবে জানি না, ওটা একটা। আর এই যে মানগুলো যেগুলো এখন যা তৈরি হচ্ছে, সেগুলো পুরো যেহেতু অডিয়েন্স চাইছে তো অডিয়েন্স কী চায় অডিয়েন্স নিজেই জানে না, এটা প্রথম হিসেব। অডিয়েন্স জানে না অডিয়েন্স কী চায়, অডিয়েন্স যদি জানতো তাহলে সেই আর্টিস্ট হতো, সে অডিয়েন্স হতো না। তো আর্টিস্টকে বুঝতে হবে যে অডিয়েন্স কী দেখতে পারে, মানে এটা নয় যে ও ওটা দেখতে চায় তাই ওটাই দেখাবো। ওটা করতে করতে কী হয়েছে, আমরা এমন ডাউনগ্রেড করে ফেলেছি, জিনিসটা এতটাই নিচে চলে গেছে যে মানে কি বলবো, ওটা তো একটা হয়ে গেছে। আর তারপর যারা বুঝেছে যে আমার দ্বারা অ্যাক্টিং হবে না, তারা পলিটিক্সে চলে গেছে। আর কিছু মানুষ যাদেরকে পলিটিশিয়ানদের মনে হয়েছে একে আমার হেভি লাগবে, তাদেরকে আঁকড়ে ধরে রেখে দিয়েছে। নাম নিচ্ছি না, সবাই বুঝে যাচ্ছে।
এবার তাকে ছাড়বেই না, সে ছেড়ে দিলেও তাকে ছাড়বে না, পলিটিক্স তাকে ছাড়বে না। কাগজেও এলো একদম ব্যাক টু ব্যাক দুদিনে দুরকম ঘটনা। এটা হয়েছে। আর কিন্তু যার যেটা করার সে করে যাবে, এটা চিরকালে চিরসত্য। যার যেটা করার সে করতে থাকবে, করবে, তাতে কিছু হলে হবে, না হলে না হবে। সমাজকে একবারে চেঞ্জ করা যাবে না, এটা একটা কনস্ট্যান্ট প্রসেস। আর আমরা এখন যেভাবে রিলস, শর্টস, আর যেভাবে মানুষের মেমোরিটা এত শর্ট হয়ে গেছে, তাতে বড় জিনিস বা ব্রড মাইন্ডেড জিনিস বা একটুখানি যেমন আমি বলছি, পন্থাটা এটাই করতে হবে। যেমন আমি খুব ফানি ওয়েতে আমি কবিতাগুলো যখন করি, আমি চেষ্টা করি যাতে লোকে দেখে মজা পায়। ফার্স্ট অফ অল এটা লোকে চায়, যে কোনো মানুষ দুটো ধরনের কন্টেন্ট হয়, ভালো খারাপ, মাঝামাঝি কোনো কন্টেন্ট হয় না। মাঝামাঝি কন্টেন্ট যেগুলো, সেগুলো হওয়া না হওয়া একই। লোকের হয় ভালো লাগে, নয় খারাপ লাগে। কিছু মানুষের কিছু অন্য জিনিস ভালো লাগে, কিছু মানুষের কিছু অন্য জিনিস খারাপ লাগে, সেটা ভ্যারি করছে। কিন্তু আমি যদি মাস অডিয়েন্সকে ভাবি, তাদের একখানা বেসিক পছন্দের জিনিস আছে। সব মানুষ গান শোনে, সব মানুষের ছন্দ ভালো লাগে। ভালো লাগার কারণটাও সায়েন্টিফিক, কেননা আমরাই ছন্দে চলি, আমাদের হার্টবিটটাও কনস্ট্যান্ট ছন্দেই চলছে। আমরা ছন্দ ভালোবাসতে বাধ্য। ওই জায়গাটাকে এবার আমার অস্ত্র হলো ওইটা, যে আমি হিউমারটাকে ঢোকালাম। কিন্তু উদ্দেশ্যটা কি? আমি যেটা বলতে চাইছি সেটা প্রচণ্ড সিরিয়াস বক্তব্য। আমি যদি মঞ্চে উঠে ওটা বলি, কেউ শুনবে না, কে পাগল লাগিয়েছে, কে বলছিস, কী বলছে, এই হবে জিনিসটা। কিন্তু যখন আমি ওটাকে একটা মোড়কে দেব, তখন ওই মোড়কটা ছাড়াতেও বাধ্য হবে, কেন মজা পেয়েছে, মোড়কটাতে মজা পেয়েছে। মোড়কটা ছাড়িয়ে যে ভেতরটা দেখবে, তখন ইদার সেখানে আয়না দেখতে পাবে, নিজেকে দেখতে পাবে যে আমি কি করছি, বা ইগনোর করবে। মোড়কটা তো দেখে নিয়েছে, ভেতরটা পেয়ে আর ভাল লাগছে না, কেননা আমিই তো ওই দলের লোক হয়ে পড়েছি এবারে। তখন সে ওইটা আর নিতে পারছে না, নিজেকেই দেখতে পাচ্ছে না। তখন ইদার সে আমাকে শুধুমাত্র মজা নেওয়ার জন্য দেখবে, বা দেখবেই না। তো আমার বক্তব্যটা খুব ক্লিয়ার, যে জিনিসটা ডাউনগ্রেড হয়েছে, আর এটা ভবিষ্যতেও ডাউনগ্রেড হওয়ার চান্স আসে। কিছু মানুষ এটার উল্টো দিকে কাজ করে চলেছে, আমি তাদের মধ্যে একজন। আর এটা আমি করতে থাকবো, সে কেউ দেখলে দেখলো, না দেখলে না দেখলো, আশা করা যায় দেখবে। আর আমি চেষ্টাটা করি এইভাবেই, যাতে তারও কিছু একটা পয়েন্ট থাকে, যে তারও একটা ভালো লাগার জায়গা যেন থাকে, যাতে অ্যাটলিস্ট সে খুলে 5-7 মিনিট বা 10-15 সেকেন্ড অ্যাটলিস্ট টিকে থাকে, ওটাই। ভন্ডুল, তুমি ফুচকাবাজে আসো 2 বছর হলো প্রায়, তা ফুচকাবাজকে কি বলবে? ফুচকাবাজ এই জিনিসটা, মানে এটা তো শুরু যেভাবে, মানে ওটা তো ওই সেই ব্যবসার সূত্রে পরপর এরকমভাবে চেন ওয়াইজ। আর আমি খুব খুশি হয়েছিলাম যে এই জিনিসটা, মানে অ্যাটলিস্ট মানুষ ভাবে না, বাঙালিরা নিজেদেরকে ব্যবসা করতে দেখতে খুব ভয় পায়, যে কোনো বাঙালি, খুব রিস্কি লাগে। কিন্তু ব্যবসা করার পর ওটা একটা অন্য আনন্দ, যে নিজের কমপ্লিটলি। তো এই স্যাটিসফ্যাকশানটা, আর এটা কাছের মানুষরা যদি যখন করে, তখন আমার ভাল লাগে, যেটা আমার ফুচকাবাজের যে ক্ষেত্রে আমার ভালো লাগা যেটা। তো এই জায়গাটা, আর এটাও একটা সুন্দর ইউনিক অ্যাপ্রোচ। অনেকে করেছে, অনেকে করছে, কিন্তু এইটার মধ্যে আমি কনস্ট্যান্ট বলবো, ফুচকাবাজের প্রতি যদি আমার কোনো কিছু বলার থাকে, আমি একটা জিনিসই বলবো, সে কনস্ট্যান্ট ইনোভেশন করে যেতে হবে, আর কনস্ট্যান্ট জিনিসটাকে না আপগ্রেড করতে থাকতে হবে। আপগ্রেড মানে আমি বলছি না তোমার ইকুইপমেন্ট আপগ্রেড, আমি বলছি আইডিয়া আপগ্রেডেশন। ধরো যে জিনিসটা কিছু একটা নেই, বা কিছু একটা চাহিদা আছে, যে চাহিদাটা কোনোভাবে এখানে পূরণ হচ্ছে না, তো ওটা কীভাবে পূরণ করা যায়, এরকমভাবে যদি আমি ওখানে তাই করতাম। মানে আমার ব্যবসাতে আমি এটাই ভাবতাম, যে এই জিনিসটা, যেমন আমাদের ওখানে আখড়া ছিল না, আখড়ায় কেউ বসেনি কোনো দিন, আমাদের এখানকার লোকজন খুব কমই বসেছে আখড়াতে, আমি নিজেই বসিনি কোনো দিন অ্যাকচুয়াল আখড়াতে। তো আখড়া একটা বানাবার প্ল্যান ছিল, সেই জন্য নিচে বসার একটা জোন ছিল। তো এরকমই কিছু কিছু জিনিস, এবার সেটা ব্যবসাটাও বুঝতে হবে, যে ব্যবসা কতটা দিচ্ছে, ব্যবসা থেকে এই ব্যবসাটাকে এখান থেকে যতটা পাচ্ছি, সেটা থেকে কী পরের আপগ্রেডেশন করা যায়। আর আলোর একটা বিভৎস ভূমিকা আছে, মারাত্মক ভূমিকা আছে আলোর। ওই আলোর ভূমিকাটা যদি ঠিক থাকে, তাহলে মানে লোকের শুরুতেই যেটা দেখতে পায়, ফার্স্টে তো দেখতে পাবে, দেখেই ওই ফিলটা এলো, তারপর গিয়ে প্রোডাক্টটা এলো হাতে, তারপর খাবে, তারপরে আসছে প্রোডাক্ট রিভিউ, জিনিসটা কেমন লাগলো। এই প্রথম আর দ্বিতীয়, এই প্রথম ঢোকা আর দ্বিতীয় খাওয়া, এই দুটো জিনিস যদি ব্যবসাতে কারেক্ট থাকে, ওই ব্যবসাকেও আটকাতে পারবে না, চলবে, ওই ব্যবসা চলতেই থাকবে। এটা হচ্ছে ফুচকাবাজে আছে। আই লাভ দ্য কোয়ালিটি, আর তার সাথে অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর।
এই জিনিসটাকে আমি বলবো এই জিনিসটা যেমন আছে এই জিনিসটাকে কনস্ট্যান্টলি মাইন্ডস্টর্ম করতে 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 জিনিসটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে হবে, যা আছে সেটার থেকে অনেক উপরে। সেটা উইথ টাইম আসবে, আর সেটাকে মানে এটা ধরো কোনো একটা টাইমে গিয়ে তুমি ছেড়ে দিতে পারবে না। না, এটা ছাড়া সম্ভব না, সন্তান এটা আমাদের কাছে। ছাড়া মানে ওইটা নয়, মানে আমি বলছি আইডিয়া সিক করাটা, যে তুমি নতুন কিছু একটা ইনপুট করছো ওটাকে ছেড়ে দিলে হবে না। মানে ধরো একটা জায়গায় যদি দাঁড়িয়ে থাকে ব্যবসাটা, তাহলে ওইটার তারপরেই ভাবতে হবে আচ্ছা এটা অ্যাড অন করবো, এটা করি, ওইটা করি। থেমে থাকলে হবে না, তাহলেই ব্যবসাগুলো। আমরা একটা হেভি জায়গা পেয়েছিলাম, এটা বলতে বলতে মনে পড়লো, ওটা যদি করতে পারতাম তার জন্য 10 লাখ টাকা লাগতো। এটা যদি করতে পারতাম এই জায়গাটা মোটামুটি এইখানে এতদিনে আরও 4-5টা বড় বড় কমপ্লেক্স হয়ে যেত বাইপাসের ধারে। ওটা করতে পারি, করবো পরে, নিশ্চয়ই হবে। আর আজকের আমাদের শেষ প্রশ্ন, তোমাকেও আটকে রাখবো না, একটা বিশেষ কাজে যেতে হবে। আর কম বেশি 31খানা বসন্ত দেখলে এবং অনেক কিছু দেখেছো জীবনে, বললেও যারা তোমায় চেনে তারা খুব ভালো করেই জানে। এবং আর 5টা মানুষের থেকে দৃষ্টিভঙ্গি আলাদা বলেই তোমার এই বয়সে নাম প্রসার হয়েছে আমার অনুমান। এবং পলিটিক্যালি না গিয়ে ইয়ং জেনারেশনকে কী মেসেজ দিয়ে যাবে? ইয়াং জেনারেশন মানে কত বয়স থেকে কত বয়স বল দেখি? আচ্ছা, আমিও তো ইয়াং, আমিও তো ইয়াংই, মানে আমার মতে ইয়াং ব্যাপারটা তো পুরো মানসিক, তো বুড়ো মানুষও ইয়াং ভাবতে পারে নিজেকে। তবে এখনকার যদি ইয়াং জেনারেশন, বয়স দিয়ে ইয়াং জেনারেশন বলি, তাহলে তাদের একখানা বেসিক, তাদের একখানা নয়, তাদের অনেক কটা জায়গাতেই পরিবর্তন। এটা অ্যাকচুয়ালি কিছু সেরকমভাবে বলার নেই, জানো তো, কেননা এটাই হয়ে এসছে না। আমাদের বাবা মা, তাদের বাবা মা, তারা চিরকালই, মানে আমাদের ধরো ঠাকুরদা ঠাকুমা, তাদের কাছে আমাদের বাবা মারাই বিগড়ে গেছে, তার ছেলে মেয়ে তো আরও বিগড়ে গেছে। তো এবার সেই বয়সটা, এবার আমরা এখন যে বয়সে যাচ্ছি আমাদের থেকে ছোটোদেরকে বিগড়ে গেছে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো নয়, তারা হয়তো অন্য কিছুর দিকে বা জিনিসটাকে নিয়ে যাবে জিনিসটাকে। বাট ইয়াং জেনারেশনকে সচেতন থাকতে হবে, একটু কনসিয়াস থাকতে হবে। কনসিয়াস থাকাটা খুব ইম্পর্টেন্ট, কেননা কনসিয়াসনেসটাই হারিয়ে ফেলছে মানুষ। কনসিয়াস থাকতে হবে নিজের প্রতি, চারপাশের প্রতি। আর কিছু হোক না হোক ভালো করতে হবে। ওই যে বললাম, ভালো জিনিস রিটার্ন হয়ে আসে, খারাপও রিটার্ন হয়ে আসে, খারাপ করলেও রিটার্নটা আসবে, আর ভালো করলে ভালো লাগবে, নিজের ভালো লাগা রিটার্নে আসবে। তো যতটা ভালো করতে পারা যায়। আর এখনকার জেনারেশান যেভাবে এগোচ্ছে তাতে জানি না, সোশ্যাল মিডিয়া দুটো কাজই করেছে, বিগড়েও দিয়েছে, অনেক কিছু দিয়েওছে। তো এই দেওয়াটাকে এবার তাদেরকে বুঝতে হবে যে কোনটা পাওয়া আর কোনটা উচ্ছন্নে যাওয়া। তো যারা দিনের অ্যাটলিস্ট 6-7 ঘন্টা রিল দেখে কাটাচ্ছে, তাদেরকে শুধরে নিতে হবে নিজেদেরকে, নাহলে গল্প হয়ে গেছে তাদের জীবন, আগামী জীবন তখন। মানে কেননা আমাদের হাতে, যদি আমি খুব ক্যালকুলেট করে বলি, মিনিটেও যদি ক্যালকুলেট করি, সেটা কিছু হাজার মিনিটই আমরা বাঁচি, লাখ মিনিটও পৌঁছোই না বোধহয়। না মিনিটে ক্যালকুলেট করলে বোধহয় লাখে পৌঁছবো, ঘন্টায় ক্যালকুলেট করলে হাজারে থাকবো। আমাদের যদি লাইফ স্প্যান যা, তাতে আমরা এত হাজার ঘন্টা পাচ্ছি সাপোজ। এবার এটা যদি এইভাবে ভাবি, তাহলে কিন্তু সময়টা কম, কেন ওইখান থেকেই কাট হচ্ছে। ইভেন তাও আমরা জানিও না যে কতটা থেকে কাটা হচ্ছে, কেননা আমরা কে কতদিন বাঁচবো তাই জানি না। তো এই যে টাইমটা চলে যাচ্ছে, সেটা খুব মূল্যবান। আমি নিজেও নষ্ট করি জানি, কিন্তু চেষ্টা করি যাতে যতটা কম করা যায়। আর যেটা নষ্ট হবে না, মানে যদি গেমও খেলি, চেষ্টা করি ব্রেন টিজার গেম খেলার। যদি ভিডিও দেখি, চেষ্টা করি ইনফরমেটিভ ভিডিও দেখার। আর একটা পন্থা, খুব ভালো পন্থা, যে কনস্ট্যান্ট রিল না দেখার থেকে যদি একটা কিছু ভালো লাগে, সেই ক্রিয়েটারটাকে গিয়ে দেখা। এটাতে দুটো জিনিস হয়। এটাতে 1 নম্বর তো ক্রিয়েটারটা একটা রিচ পায়, ক্রিয়েটারটার জন্য ভালো। 2 নম্বর কনসেন্ট্রেশন থাকে। আমি একটাই জিনিস দেখছি, তখন আমি 10টা জিনিস দেখছি না। এই রান্না হলো, তারপরে ড্রিল করছে, এটা দেখছি না। রান্না করেছে, আচ্ছা রান্নাটা ভালো লেগেছে, এর গেলাম, এর কী রান্না করেছে দেখি, বা ভালো ভিডিও বানায়, তো তখন ওটা একটা পারপাস পেলো। রিল দেখাটাও তখন পারপাসফুল হবে। এখন যেটা হয়ে গেছে, যেটা যেভাবে মানুষ, আর এটা তো প্ল্যান্ড বাই দি এলিটস, যে আমরা যেভাবেই লাইভ লিড করছি, এটা রিল কেন এলো,
রিলটা এসেছেই আমাদের মেমোরিটাকে শর্ট করার জন্য, ইচ্ছা করে, যাতে আমরা শর্ট টার্ম মেমোরি নিয়েই থাকি এবং ওইটাতেই খুশি থাকি, পর মুহূর্তেই খারাপ কাজ করার পরে আবার ভুলে যেতে পারি। তো ওই রকমই ব্যাপারটা। আর মেডিকেল ইন্ডাস্ট্রি, তারপরে মানে আমাদের ফুড হ্যাবিট, মেডিকেল ইন্ডাস্ট্রি, আর আমাদের যা যা আমরা জীবনযাপন করছি পুরোটাই এমন একটা ছকে বেঁধে ফেলা আছে যেটা থেকে বেরোনোটা যাবে না, কিন্তু সতর্ক থেকে করতে হবে। আমি তো ওই জন্যই বলি সবাইকে, এখনই হাই টাইম যে সময় চাষাবাদ করা উচিত মানুষের। কেননা নিজের খাবার নিজেকে উৎপাদন করে যদি নেওয়া যায় তাহলে বিষ থেকে একটু বাঁচা যাবে, কারণ সবই বিষ। আমরা যা খাচ্ছি চারপাশে কনস্ট্যান্ট খাবার, সবজি, হ্যান ত্যান, ইচ অ্যান্ড এভরিথিং সবেতেই পেস্টিসাইডস দেওয়া। আর এটার পিছনেও একটা লম্বা ইতিহাস আছে যে কেন এই পেস্টিসাইডসগুলো এলো কেন। সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে এই গল্পটা শুরু হয়েছে। পেস্টিসাইডসের গল্প, টেফলন কোটিং, আমাদের কুকওয়্যারের গল্প, এগুলো সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো এমনই একটা কনস্পিরেসি, গ্লোবাল কনস্পিরেসি, যেগুলো নিয়ে বেশি কথাবার্তা বললে গায়েব হয়ে যেতে পারি কদিন বাদে। একদম। তো এগুলো নিয়ে কথা বলা যাবে না, নিজের যেটুকু করার সেগুলো করে যেতে হবে। এই যা। আমি শুধু শেষ একটা অনুরোধ করব, প্রশ্ন উত্তর আর কিছু নেই, একটা কিছু কবিতা বা গান যা খুশি, এই একটা অনুরোধ করব। আর এপিসোড শেষ হবে ওর গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে, ও যা চাইবে আমার। এবং দেখা হচ্ছে পরের এপিসোডে অন্য কারোর সাথে। টিল দেন বাই। আর গুন্ডুলের পারফরমেন্সটা দেখে নিন। কবিতাটার নাম হচ্ছে রাজা। তোমরা ব্যাঙের রাজা পড়েছো? পড়েও যদি থাকো ঠিক কতটুখানি নড়েছো? আচ্ছা আমি না হয় বলি, জানতে গল্প শুরুর থেকে বলছি দু চার কলি। ব্যাঙেদের এক রাজ্য ছিল যা পুরোপুরি স্বতন্ত্র। ব্যাঙেদের এক রাজ্য ছিল যা পুরোপুরি স্বতন্ত্র, সেইখানেতেই রাজা চাই, এটাই তাদের মন্ত্র। এক সর্দার ব্যাঙ কুয়োর বাইরে বেরিয়ে দেখে, এ কি মানব সমাজ কাকে যেন মাথায় তুলে দেখি, সোনায় মোড়া মনুষ্য, এ কি মানুষ নাকি দেব, আমাদেরও চাই এমন একজন, একটা চান্স তো নেব। ব্যাঙ দেবতা আর্জি মেনে দিলেন ফেলে গুঁড়ি, তাকেই ভেবে রাজন মাথায় তুলে ঘুরি। খানিক বাদেই বোঝে তারা এ তো প্রাণহীন এক কাঠ, এর তো কোনো ক্ষমতাও নেই, না আছে কোনো ঠাঁট। ফের জানালো আর্জি তারা, জ্যান্ত রাজা চাই। ব্যাঙ দেবতা বক পাঠালেন, তারই নাম গান গাই। ভর পেটে তারে যায়নি বোঝা, যেই না পেল ভুক, টপ টপা টপ ব্যাঙ খেলো তুলে রাজ্য জোড়া দুঃখ। যৌথভাবে আর্জি করে আনলো ডেকে দানব, তার কাছেই তো ক্ষমতা জমা, এতই বোকা মানব। যেই না খেলো সর্দার বউ, সর্দার গেল ক্ষেপে, রাজাকে করবে গদিচ্যুত, মাথায় গেল চেপে। কুল কিনারা না পেয়ে নিল ব্যাঙ দেবতার আশ্রয়, এমন এক যদি দেবতা পেতাম রাজা পেত এত প্রশ্রয়। শেষমেশ সেই ব্যাঙ রাজ্যে রাজার প্রকোপ কাটলো, ব্যাঙ রাজ্যে শান্তি এলো, মোদের কপাল ফাটলো। নমস্কার।